দেখো, আমাদের আজকের পড়া হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা অধ্যায়। সেটা হলো বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশের কি বাচ্চারা সামাজিক সমস্যা। তোমরা যদি দেখো, সমাজ সমাজ বা পরিবেশ যদি আমি বলি, এটা কাকে বলে? আমাদের চারিপাশের যে মানুষগুলো থাকে, আমাদের চারিপাশের যে কাঠামোটা থাকে, সেটাই আমাদের কি সমাজ, আমাদের পরিবেশ, তাই না? তো এই সমাজে আমাদের চারিপাশে অনেক রকম মানুষ থাকে। কেউ কেউ থাকে অনেক বড় লোক, কেউ কেউ থাকে অনেক দারিদ্র, আবার কেউ কেউ থাকে মধ্যবিত্ত, যারা মোটামুটি একটা ইনকাম করে চলে, তাই না? তো এই যে মানুষগুলো আছে, এদের ভেতরে কিন্তু তোমরা যদি খেয়াল করো বাচ্চারা, এক একজনের এক এক রকম সমস্যা থাকে। কারো টাকার সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো আবার মনে করো যে নিজেরই মানসিক সমস্যা। তো এই যে সমস্যাগুলো বাচ্চারা, এই সমস্যাগুলো নিয়েই আজকে আমরা আলাপ আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দেই। দেখো, আমাদের প্রথমেই আছে সামাজিক সমস্যা হলো সমাজের বিরাজিত এমন এক অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আচ্ছা, এই অবস্থা থেকে মুক্তির জন্য সমাজের সচেতন মানুষ একত্রে চেষ্টা চালায়। মানে এখানে আমাদের বেসিক যে পার্টটা দিয়েছে আর কি, যে এই যে আমাদের সমাজটা আছে, তাই না? আমাদের সমাজে কি ধরনের সমস্যা হয় এবং এই যে সমস্যাটা আছে এটা কেন হয়, এইটা নিয়ে আমরা একটু ফার্স্টে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখো কি বলেছে, সামাজিক সমস্যা হলো সমাজের বিরাজিত এমন এক অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আচ্ছা, এখন আমি তোমাদের একটু বলি, ধরো তোমার পাশের বন্ধু খুব খারাপ একজন মানুষ, মানে যার সাথে তুমি স্কুল করো, ক্লাস করো, সে কি খুব খারাপ একজন মানুষ, তাহলে তিনি কি, মানে তার সাথে যদি তুমি মেশো, সে সমস্যা তোমার উপরেও পড়বে না? অবশ্যই তোমার উপরেও কিন্তু পড়বে। তাহলে এই সমস্যা থেকে, মানে এই সমস্যাটা আসলে কেন হয়, কি কারণেই হয়, এই জিনিসগুলো আমরা একটু জানবো। ঠিক আছে, যে এই যে এখানে কি বলেছে তোমরা যদি একটু খেয়াল করো বাচ্চারা, এখানে কি বলেছে, বিরাজিত এমন এক অবস্থা। বিরাজিত মানে কি? বিরাজিত বোঝায় মানে সমাজে এমন একটা সমস্যা যেটা সমাজের অংশ। ঠিক আছে, এটাকে আমরা চাইলেও মনে করো বাদ দিতে পারবো না। আচ্ছা, তো দেখো ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝাই। সামাজিক সামাজিক সমস্যা যে আছে বাচ্চারা, এই যে সামাজিক সমস্যা আছে, হ্যাঁ, এই সামাজিক সামাজিক সমস্যার অন্যতম কারণ কি বলতো? কে বলতে পারবা যে এই যে সামাজিক সমস্যাগুলো হয়, তাই না, এর অন্যতম কারণ কি? সামাজিক সমস্যা যে হয়, এর অন্যতম কারণ কি? কে বলতে পারবো, আমাকে একটু জানাও। হ্যাঁ, সামাজিক সমস্যা কারণ কি? দারিদ্র, একদম ঠিক, ঐশ্বর্য, দারিদ্রতা। কি সমস্যা বাচ্চারা? দারিদ্রতা। দারিদ্রতা দারিদ্রতা কেন এই দারিদ্রতা? তোমরা যদি একটু চিন্তা করো, মানুষ কখন চুরি করে, কখন ডাকাতি করে? যখন তার টাকার অভাব হয়। কিসের অভাব হয়? টাকার অভাব হয়, ঠিক কিনা? টাকার অভাব হয়ে থাকে। দারিদ্রতা, হ্যাঁ, একদম ঠিক বলেছ বিহান, যে দারিদ্রতা, তাই না? দেখো, জিনিসটা আমি এখন একটু ভেঙে বোঝাই তোমাদের। এই যে দারিদ্রতাটা আছে, তাই না, এই দারিদ্রতার জন্য মানুষ কি করতে পারে? চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, মাদকাসক্ত হতে পারে, আসক্ত হতে পারে। দেখো, মাদকাসক্ত কি হতে পারে? এটার জন্য হইতে পারে। এখন তোমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবো বাচ্চারা,
আচ্ছা, আজকে হলো তোমাদের সামাজিক সমস্যা, ঠিক আছে? আজকে তোমাদের কি পড়ানো হবে? সামাজিক সমস্যা। তো দেখো, যেটা আমি বলতেছিলাম যে মানুষের যখন টাকা থাকে না তখনই কিন্তু মানুষ খারাপ কাজটা বেশি করে থাকে, এবং এই যে খারাপ কাজটা আসে, তাই না, এটা মূলত শুরু হয় তোমার দারিদ্রতা থাকে। এমন না যে মনে করো যে এই অন্যতম একটা কারণ দারিদ্রতা, এটা ঠিক, কিন্তু যারা বড় লোক তারা কোনো খারাপ কাজ করে না, ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। যারা বড় লোক তারা কিন্তু আরো বড় বড় ধরনের ক্রাইম করে থাকে। বাট সামাজিক সমস্যাগুলো যেগুলো আমরা দেখে থাকি সচরাচর, যেমন ধরো এই যে চুরি, ডাকাতি, মাদকাসক্ত, এগুলো ম্যাক্সিমাম তোমার করে থাকে কে? ম্যাক্সিমাম করে থাকে আমাদের দেশের, মনে করো যে এই যে গরিব যারা মানুষ আছে, যারা কামাই করতে পারে না, তারা এই জিনিসটা বেশি করে থাকে। এখন দেখো, আমি তোমাদের বুঝাই একটা জিনিস, যে এই যে ব্যাপারগুলো আছে, তাই না, ডাকাতি, মাদকাসক্ত, চুরি, এই জিনিসগুলা থেকে আমরা কিভাবে আমাদের সমাজের যারা এগুলো করে তাদের মনে করো রক্ষা করতে পারবো, ঠিক আছে, এই জিনিসটা আমি বুঝাবো। তার আগে আমি তোমাদের একটু টপিকটা আরেকবার একটু দেখিয়ে দেই। দেখো এখানে কি বলেছে, এই অবস্থার মুক্তির জন্য সচেতন মানুষের একত্রে চেষ্টা চালায়। উদাহরণ: কিশোর অপরাধ, মাদকাসক্তি, দারিদ্রতা, বেকারত্ব ইত্যাদি। আচ্ছা, এখানে যদি তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু কিশোর অপরাধ বলেছে। কিশোর অপরাধ মানে কি জানো? কিশোর অপরাধ বলতে বোঝায় বাংলাদেশে যে সকল অপরাধ, যে সকল অপরাধ, যে সকল যে সকল অপরাধ অপরাধ নাবালক নাবালক বালক মানে যাদের বয়স 18-র নিচে, কতর নিচে? যাদের বয়স 18-র নিচে, যে সকল অপরাধ নাবালক মানে যাদের বয়স 18-র নিচে তারা করে থাকে, তাদেরকে বলা হয়ে থাকে কিশোর অপরাধ। তাদেরকে কি বলা হয়ে থাকে? কিশোর অপরাধ। এদের কিন্তু আইনত কোনো কঠোর শাস্তিও দেওয়া যেতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশে বয়স সাধারণত 7 থেকে 16 ধরা হয়, বাট প্র্যাকটিক্যালি 18-র নিচে ধরা হয়। ধরো তোমার বয়স যদি 17 হয়, তাও তুমি যদি কোনো অপরাধ করো, তাও কিন্তু সেটা কিশোর অপরাধ হিসাবে গণ্য হবে। তাও কি হবে? কিশোর অপরাধ হিসাবে গণ্য হবে। আচ্ছা, জাপানের বয়সসীমা কত? জাপানের বয়সসীমা 14 থেকে 20 বছর, তাই না? মানে এক এক দেশে এক এক রকম ধরা হয়ে থাকে। একদম ঠিক বলেছো ঐশ্বর্য, তোমাদের বইয়েও এটা দেওয়া আছে, তাই না? ওকে, তো চলো আমরা এখন এটা জানলাম যে কিশোর অপরাধটা জানলাম। এখন আসো মাদকাসক্তি, দারিদ্রতা, বেকারত্ব ইত্যাদি। আচ্ছা, তো আমরা কিন্তু সামাজিক সমস্যার অন্যতম একটা কারণ নিয়ে আলাপ আলোচনা করলাম, দারিদ্রতা। কি নিয়ে আলাপ আলোচনা করলাম? দারিদ্রতা। এছাড়া আর কি কি সমস্যা থাকতে পারে বলতো? দারিদ্রতা কি একটা মাত্র কারণ যে এই যে সামাজিক সমস্যাগুলো হয়, এর অন্যতম একটা কারণ দারিদ্রতা? ব্যাপারটা কিন্তু মোটেও এমন না যে শুধু দারিদ্র মানে যে সকল লোক গরিব তারাই অপরাধ করে থাকে। এর আরো কারণ রয়েছে, ঠিক আছে? তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে দেখবা, আমি তোমাদের বলি, এই যে সামাজিক কারণগুলোর মধ্যে অন্যতম কারণগুলো কি কি? আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্ট গুলো নেই। জনসংখ্যা বৃদ্ধি, হ্যাঁ, বাংলাদেশের দুর্যোগ মোকাবেলা হবে, হ্যাঁ, ঐশ্বর্য, এটাও ঠিক আছে। আচ্ছা চলো, আমি তোমরা অনেকেই অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করেছো, সোহানা বলেছো, ঐশ্বর্য বলেছো, অনেকে অনেক সমস্যা নিয়ে আলাপ আলোচনা মানে বলেছো, মাশাআল্লাহ, খুবই ভালো। তো এই সমস্যাগুলো না, আজকে কোনো কুইজ নেই, আজকে আসলে একটু সমস্যা হয়েছিল, সেজন্য মনে করো যে তোমাদের আজকে কুইজ টুইজ রাখিনি, কারণ আজকে আমাদের একটু গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, যার জন্য ওখানে সময় চলে গেছে, তো কুইজ রাখার সময় পাইনি, বুঝছো? তো যাই হোক, চলো আমি তোমাদের বুঝাই যে এই সামাজিক সমস্যাগুলো হয়, তাই না, এর অন্যতম একটা কারণ হলো তোমার দারিদ্রতা। আমি তো বললাম, ঠিক আছে, দারিদ্রতা। দারিদ্রতা
আরেকটা কারণ কি? আরেকটা কারণ হলো মূল্যবোধের অভাব। মূল্যবোধের থেকেও আমাদের যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো তোমার শিক্ষার অভাব, সঠিক শিক্ষার অভাব। শিক্ষার অভাব, বেকারত্ব, বেকারত্ব। আর কি হতে পারে বলো তো? আমি এগুলা প্রত্যেকটা অপশন তোমাদের আমি বিশ্লেষণ করব একটু ওয়েস্ট। হ্যাঁ, নিঃসঙ্গতা, এটা একটা ভালো অপশন বলেছো। আসসালামু আলাইকুম রুবাইয়া, কেমন আছো রুবাইয়া? হ্যাঁ, সোহানাও অনেকগুলো অপশন বলেছো, মাশাআল্লাহ, এটা অনেক ভালো বলেছো। দেখো আরেকটা কি হতে পারে? আচ্ছা, আর কি কি অপশন হতে পারে বলো? দারিদ্রতা, শিক্ষার অভাব, বেকারত্ব, মূল্যবোধের অভাব, মূল্যবোধের অভাব, মূল্যবোধের অভাব। আর কি হতে পারে বলো? আমি তোমাদের থেকে শুনি এবং সেগুলো আমি বিশ্লেষণ করব। বাবা মার অযত্ন। আচ্ছা, বাবা মার অযত্ন না, এই জিনিসটা হবে হলো তোমার বাবা মার বাবা মার হ্যাঁ, দেখছি তো, দেখতেছি না। মূল্যবোধের অভাব। আর কি আছে বাচ্চারা? আর আছে হলো তোমাদের বাবা মার অধিক শাসন। বাবা মার অধিক শাসন। বাবা মার অধিক শাসন, ঠিক আছে। দারিদ্রতা, শিক্ষার অভাব, বেকারত্ব, মূল্যবোধের অভাব, বাবা মার অধিক শাসন এবং বাবা মার বেখেয়ালিপনা, তাই না? হ্যাঁ, বাবা মার অতিরিক্ত চাপ সৃষ্ট। হ্যাঁ, সঙ্গ দোষ, এটা একটা ভালো অপশন। অপসংস্কৃতি, হ্যাঁ এটাও হয়। তাইমুর রহমান, মাশাআল্লাহ, অনেকগুলো অপশন এসেছে আমাদের কাছে, তাই না? দারিদ্রতা, শিক্ষার অভাব, বেকারত্ব, মূল্যবোধের অভাব, বাবা মার অধিক শাসন, তারপরে নিঃসঙ্গতা। আর একজন লিখেছো যে, আরেকজন কি লিখেছো? আরেকজন লিখেছো, এই অপশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে অপসংস্কৃতি। অপসংস্কৃতি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অপসংস্কৃতি। অপসংস্কৃতি, তাই না? একাকিত্ব। একাকিত্ব কিন্তু একটা অন্যতম কারণ, ঠিক আছে। একাকিত্ব, দেখো এই জিনিসগুলো নিয়ে আমি এখন তোমাদের সাথে আলাপ করব, যে এইগুলা জিনিসের জন্য একাকিত্ব কেন সামাজিক সমস্যা হয়ে থাকে, তাই না? সামাজিক সমস্যা কি? সামাজিক সমস্যা যদি আমি তোমাদের বলি, যে যখন সমাজের মনে করো যে মূল্যবোধের অবক্ষয় হয়, আমি যদি তোমাদের সহজ ভাষায় বুঝি, তখন কিন্তু সামাজিক সমস্যা হয়ে থাকে, তাই না? এই যে সমাজ আছে, তুমি চিন্তা করো, এই সমাজে কত মানুষ বসবাস করে, সবাই যদি সবার মূল্যবোধ, মানে সবার যে বিবেক আছে, সেই বিবেকের কাছ থেকে যদি মানুষজন মনে করো যে হারিয়ে যায়, তখন কিন্তু সমাজের সমস্যা হয়। এবং এই সমস্যাগুলোর অন্যতম কারণ হলো এইগুলা। তোমরা যদি দেখো, সর্বপ্রথম বললাম দরিদ্রতা। মানুষের যখন টাকা থাকে না, তাই না? মানুষের যখন কি থাকে না বাচ্চারা? টাকা থাকে না, তখন কিন্তু মানুষজন কি হয়ে যায়? মনে করো টাকার জন্য পাগল হয়ে যায়, তাই না? সবাই না, কিছু কিছু লোক তখন কি হয়ে যায়? মানুষজন পাগল হয়ে যায়, কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে মনে করো তাদের অধিক মানে চাহিদা পূরণ করবে, এই জিনিসগুলা মনে করো হয় সর্বপ্রথম দারিদ্রতার জন্য। তখন মানুষ যে কোনো কাজ করতে পারে, আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। তারপরে দেখো কি হচ্ছে? শিক্ষার অভাব। এখানে কিন্তু শিক্ষা মানে এই না যে ক খ গ ঘ, এই জিনিস শিক্ষা বলতে বোঝানো হয়েছে এই যে আমাদের পরিবার আছে, তাই না? আমাদের পরিবারগুলো কিভাবে আমাদের শিক্ষা দেয়, মানে কোনটা ভালো কোনটা খারাপ, এই যে এই ব্যাপারগুলো আছে, বুঝার যে একটা ক্ষমতা, এই জিনিসটা আমাদের পরিবার থেকে কিন্তু আমরা পাই, তাই না? তুমি যখন সর্বপ্রথম ছোট থাকো বাচ্চারা,
তখন কিন্তু তুমি বুঝো না যে কোনটা ভালো কোনটা খারাপ। তুমি চিন্তা করো, তোমার আব্বু আম্মুর পকেট থেকে তুমি যদি না বলে টাকা নিতা, তোমার কিন্তু আব্বু আম্মু বলতো যে এই টাকাটা নেওয়া যাবে না, তাই না? তোমার আব্বু আম্মু কি বলতো যে না বেশি করে টাকা নে? তা কিন্তু বলতো না। কারণ কি? এই জিনিসটা খারাপ। এই জিনিসটা করলে কি হবে? তোমার ভেতর দিন দিন লোভ বৃদ্ধি পাবে। তার মানে কি? আমাদের বাবা মা হলো আমাদের প্রধান শিক্ষক, যে আমাদের ভালো মন্দ জিনিসের আমাদের কি দিয়ে থাকে? শিক্ষা দিয়ে থাকে। এবং এই শিক্ষার অভাবেই মানুষজনের মূলবোধ, মানে কোনটা ভালো সঠিক নেওয়ার ডিসিশন, এই ডিসিশন নেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলে। তখন মানুষ যে কোনো ধরনের অন্যায় কাজ করে থাকে। বেকারত্ব, এই যে বেকারত্ব, বেকারত্ব মানে কি? সে দরিদ্র, তাই না? এই বেকারত্ব, মানুষ যখন চাকরি পায় না, কোনো কাজ পায় না, তখন কিন্তু মানুষজন অনেক সময় অনেক ধরনের খারাপ কাজ করে ফেলে। ঠিক আছে? এখন ধরো আমার মান্থলি দরকার 20,000 টাকা, ঠিক আছে? এখন আমি কোনোভাবে টাকা পাচ্ছি না, কোনো চাকরি পাচ্ছি না, কিন্তু আমার সংসারে দিতে হবে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার কি করতে হবে? সংসারে দিতে হবে। তখন আমি কি করব? ম্যাক্সিমাম লোক যখন কাজ পায় না তখন চুরি করে, ডাকাতি করে, ঠিক আছে, ছিনতাই করে, এই জিনিসগুলা কি করে থাকে। আচ্ছা, তারপরে দেখো কি হচ্ছে? মূলবোধের অভাব, যেটা আমি বললাম, মানে সঠিক শিক্ষার অভাব, বাবা মার অধিক শাসন। আমার একটা বন্ধু ছিল, বুঝছো, নাম ছিল মামুন। এই মামুন বন্ধুটার আমি যদি তোমাদের একটু বলি, দেখো, আমার এই মামুন বন্ধুটার বাবা ছিল একজন পুলিশ। তার বাবা তাকে খুব শাসন করত, মানে সেই উধম মারধর করত সামান্য ছোট থেকে ছোট একটা ব্যাপারে। এর ফলে কি হলো? এই যে আমার বন্ধু মামুনটা ছিল, সে মানে শাসন দেখে আর আর ভয় পেত না, বুঝছো? তার ভয় ভেঙে যায়। তার কি হয়ে যায়? ভয়টা ভেঙে যায়, বাচ্চারা ভয় ভেঙে যায়। এখন ভয় ভেঙে যাওয়াতে সে কিন্তু তখন তার বাবাকে দেখে আর কোনো ভয় পায় না। ইনফ্যাক্ট মানুষ যখন তার বাবাকে দেখে ভয় পায় না, তাহলে কি আমাকে দেখে ভয় পাবে? অবশ্যই না। তোমরা তোমার পরিবারের বাবা মাকে দেখে যদি ভয় না পারো, আমি তোমাদের এখান থেকে যতই চাচাই বলে এই তোমাকে ক্লাস থেকে আউট করে দিব, তাই না? তুমি কি ভয় পারবা? বলবা দেন গা স্যার, আমি ক্লাস করলাম না, আপনি কি করবেন, তাই না? কিন্তু তোমার যদি এই কথা তুমি তোমার বাবা মাকে বলো, বাবা মার সামনে বলো, বাবা মা তো একদম আচ্ছা মতন পিঠের উপর কয়েকটা দিয়ে দিবে। তাহলে এই যে ভয়টা, এটা অধিক শাসনের সময় অনেক সময় নষ্ট হয়ে যায়। তখন ছেলে মেয়ে মার দেখে বা শাসন দেখে আর ভয় পায় না, তখন কিন্তু সে একটা খারাপ কাজ করতে তার হাত কাঁপে না, বুঝছো? সেই জন্য বাবা মারও উচিত যে আমাদের ছেলেদের যতটুকু শাসন করলে দরকার ততটুকুই করা, না তো বেশি না তো কম, ঠিক আছে? এরকম আর কি। আরেকটা কি আছে? অপসংস্কৃতি। অপসংস্কৃতি মানে কি? অপসংস্কৃতি মানে হলো অন্য দেশের কালচার ফলো করা। অন্য দেশের কালচার মানে যেটা আমাদের দেশে কালচার না, সেটা সত্ত্বেও কি করা? আমাদের দেশে কালচারটা ফলো করা। আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, উৎস বলো তো, আমার কথা কি শুনতে পারতেছো? হ্যাঁ নিপু, আছি আমি বাবা। ও কল কেটে গিয়েছিল না? জি, ওকে। সবাই কি শুনতে পারতেছো আমার কথা? ওকে। জি স্যার জাহির। জি স্যার, ওকে। জি স্যার, অল ক্লিয়ার। ওকে, সবাই দেখতে পারতেছো তো বোর্ড, তাই না নিপু? জি স্যার, ওকে। ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যার জন্য আমার কলটা কেটে গিয়েছিল। তো চলো আমরা আবার শুরু করি ব্যাপারটা। দেখো, যেটা আমি বলতেছিলাম তোমাদের, যে এই যে আমাদের, আচ্ছা ঠিক আছে, দেখতে পারতেছো তাহলে সবাই। যাক, এই যে মানে ভয়, অপসংস্কৃতি, তোমরা দেখবা ইউরোপের মানুষদের কালচার কিন্তু আমাদের থেকে আলাদা, তাই না? তারা সাধারণত একটু অন্যরকম হয়। ধরো তাদের কালচার হলো ছোটবেলা থেকে একটু নিজেকে বড় ভাবা, বাবা মাকে অত প্রায়োরিটি না দেওয়া। কিন্তু আমাদের কিন্তু সমাজ কালচার অন্যরকম, তাই না? আমরা বাঙালি, আমাদের কালচার হলো বড়দের সম্মান করা, ঠিক আছে, বড়দের উপরে কথা না বলা। এখন এই জিনিসগুলা যখন হয়, ঠিক আছে, তুমি যদি জাস্ট চিন্তা করো যে এই ব্যাপারগুলো যদি আমরা না মানি, আমরা আমাদের বাবাদের না মানি, আমাদের বাবার শাসন না মানি, তাহলে কি হবে? আমরা কিন্তু ভুল ট্র্যাকে চলে যাব।
তুমি কি জানো সবচাইতে বেশি অপরাধ কিন্তু ইউরোপের দেশ আমেরিকাতে হয়ে থাকে? কারণ তাদের কালচার, তারা ছোট থেকে শেখায় কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, কিন্তু তারা শিখায় না কিভাবে বড়দের মেনে চলতে হয়, কোনটা ন্যায় কোনটা মেনে চলতে হয়। এই জন্য তাদের দেশকে কিন্তু অন্যায় অপরাধ অনেক বেশি হয়। তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখো, অপরাধীদের মনে করো যে যে ব্যাপারটা আছে যে তোমাদের যে ব্যাপারটা আছে, তোমরা যদি দেখো আমেরিকাতে প্রচুর পরিমাণে ক্রাইম হয়, প্রচুর পরিমাণে, মানে তোমরা জাস্ট একটু গুগলে সার্চ দিবা, তারা এত উন্নত দেশ তার সত্ত্বেও কিন্তু তাদের দেশে প্রচুর পরিমাণে কি হয়, ক্রাইম হয়ে থাকে। মানে এত পরিমাণে ক্রাইম হয়ে থাকে জাস্ট দেখলেও তোমরা অবাক হয়ে যাবে। তো এই যে এই ব্যাপারগুলা, ঠিক আছে। একাকিত্ব, এখন আসো একাকিত্ব। অনেক বাবা মা থাকে বা অনেক ছেলেরা থাকে কারোর সাথে মেশে না, বা তার কোনো ভালো বন্ধু হয় না, তার কি হয় না, ভালো বন্ধু হয় না। এই ভালো বন্ধু না থাকার জন্য সে কিন্তু সবসময় একাকিত্ব হয়, একাকিত্ব, একা থাকে। এখন মানুষ কিন্তু স্বাভাবিকভাবে একা থাকতে পারে না, একা কি হতে পারে না, থাকতে পারে না। তার কোনো বন্ধু লাগবে, বা তার কি লাগবে, তার খেলার সঙ্গী লাগবে। এখন মানুষ যখন এই জিনিসগুলা পায় না, খেলার সঙ্গী পায় না, তখন সে কি করে, সে ভিন্ন একটা মাধ্যম শুরু করে, ভিন্ন কি করে, ভিন্ন মাধ্যম খুঁজতে শুরু করে যে কিভাবে তার একাকিত্ব দূর হবে, তাই না? এই ভিন্ন মাধ্যম খুঁজতে যে সে চলে যায় অন্ধকার জগতে, ভিন্ন মাধ্যম খুঁজতে যে সে কোথায় চলে যায়, অন্ধকার জগতে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, অন্ধকার জগৎ কি স্যার? অন্ধকার জগৎ হলো আমাদের অসৎ ফ্রেন্ড, অসৎ ফ্রেন্ড, বা তোমাদের যে নেট আছে, ইন্টারনেটের কিছু খারাপ ব্লক সাইট, যেগুলো আমাদের মনে করো মস্তিষ্ককে একদম খারাপ করে ফেলে এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে আমাদের পঙ্গু করে ফেলে। তখন মানুষ ভালো খারাপের বিভেদটা বা মানে যে তলটা থাকে, মানে পার্থক্যটা যে থাকে, সেটা কি করে, বুঝতে অক্ষম হয়ে যায়। কি করে, বুঝতে অক্ষম হয়ে যায়। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা কি তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। এই ব্যাপারগুলা কি তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। এই ব্যাপারগুলা কি আমাদেরকে একটু বুঝতে পেরেছো নাকি আমাদের একটু জানাও বাচ্চারা। বিয়ান, কোন সময় একা থাকবে না বাবা, সবসময় একা কেন থাকো বলো? তোমাদের উচিত বেশি বেশি বাহিরে মেশা, ভালো বন্ধু বানানো, যারা দেখবা ধর্মপ্রাণ তাদের সাথে মেশা, সবসময় ভালো বন্ধু বানাবা বাচ্চারা, বুঝছো? এই যে তোমাদের এজটা আছে দেখো, এখানে কিন্তু আমাদের কিশোর অপরাধ, যেটা আমি বললাম, মানুষ বাংলাদেশে 17 বয়স, তাই না, বা 16 বছর, 16 বছর বয়স কি থাকে বাচ্চারা, এই যে 16 বছর, 7 থেকে 16 বছরের নিচে যারা হয় তারা করে কিশোর অপরাধ। তার মানে কি তোমাদের এই বয়সের বাচ্চাদের যে যারা আছে তারাই কিন্তু কিশোর অপরাধী, তাই না? তোমরা একটু দেখবা এই অপরাধগুলো কিন্তু ঢাকা শহরে অনেক বেশি হয়ে থাকে। তো তোমরা কোন সময় একা থাকবে না, বন্ধু বানাবা, খেলবা। এখন তো তোমাদের খেলার বয়স, পড়ার বয়স, ঘুরার বয়স, তোমরা কেন একা থাকবা? তোমরা ঘুরবা, খেলবা, মজা করবা। এই সময়টা কিন্তু আর ফিরে পাবা না বাচ্চারা, বুঝছো? আমার এখনো মনে হয় যে তোমাদের বয়সে আবার আমি চলে যেতে পারতাম। অপসংস্কৃতি মানে হলো অন্য দেশের সংস্কৃতি নিয়ে আমরা যখন নিজেরা মনে করো অন্য দেশের সংস্কৃতিগুলো ফলো করি, মানে অন্য দেশের যে কালচার থাকে, অন্য দেশের যে মতামত গুলা থাকে, সেগুলাকে বলা হয় অপসংস্কৃতি। মানে যে সংস্কৃতি তোমাদের না, সেই সংস্কৃতি ফলো করা, ঠিক আছে? এই যে এই ব্যাপারগুলো। বিয়ান, বেইমান ফ্রেন্ড ভালো ফ্রেন্ড বানাবা বাবা। সব কি বেইমান বলো? কত ফ্রেন্ড থাকে যে ভালো, সবাই তো খারাপ হয় না বাচ্চারা, তাই না? মানে তোমরা চিন্তা করো, আমার একটা ফ্রেন্ড ছিল, তোমাদের আমি বলি, আর বন্ধু ছিল আরিফ, বুঝছো? আরিফ মাই ফ্রেন্ড, আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? এই যে আরিফ আছে আমার ফ্রেন্ড, এই বন্ধুটা আমাকে আমার বিপদের সময় অনেকগুলো টাকা দিয়ে ধার করে, বুঝছো? আমি যখন ফাইনাল সেমিস্টারে ছিলাম, অনেকগুলো টাকা সে দিয়ে ধার করে, মানে ধার দেয়। সেই ধার আমি এখনো দেইনি, দিব ইনশাল্লাহ যখন আমি টাকা পাবো। তো এই যে বন্ধুটা আছে, তাই না, তোমাদের লাইফেও দেখবা এমন একটা বন্ধু আছে যার সাথে তুমি অনেক মারামারি করবা, কাটাকাটি করবা, ঝগড়া করবা, কিন্তু সেই তোমার বিপদে সবার আগে আসবে। এই বন্ধুটার সাথে আমার কম মারামারি হয় নাই, এমনও হয়েছে যার সাথে আমার মারামারি হয়ে বেচারার চশমা ভেঙে দিয়েছি, এরকম হয়েছে, অনেক হয়েছে। প্রত্যেকটা জিনিস ওর সাথে আমি তর্ক করছি, কিন্তু বিপদে এই বন্ধুগুলোই আসে, বুঝছো? তাই নিজের ছোটবেলায়, এই যে তোমাদের এখন বয়স বাচ্চারা, এই বয়সে বন্ধুরা
অবশ্যই ভালো বন্ধু বানাবা। যদি ভালো বন্ধু হয়, দেখবা এই বন্ধুটা তোমার আজীবন থেকে যাবে, আজীবন। বেশি করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা আমি আরো বলি। মেয়েরা সাধারণত একটু ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়, বাট ছেলেরা বেশিরভাগ একই জায়গায় থাকে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু ছেলেদের ভিতরে খুব ভালো একটা বন্ডিং হয়, যেটা আজীবন থেকে যায়। অবশ্যই ভালো ফ্রেন্ড বানাবা, যে তোমাকে দেখবা সামনের জীবনে অনেক হেল্প করবে বাচ্চারা। বুঝেছো? আচ্ছা, তো দেখো এখানে আমি বলেছি কিশোর অপরাধ, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের দ্বারা সংগঠিত অপরাধকে বলা হয় কিশোর অপরাধ, তাই না? কি বলা হয়ে থাকে? কিশোর অপরাধ বলা হয়ে থাকে। এটা সাধারণত বাংলাদেশে হয় 7 থেকে 16 বছর, ভারত ও শ্রীলঙ্কা হয়ে থাকে 7 থেকে 16 সেম, পাকিস্তানে হলো 7 থেকে 18 বছর, জাপানে 14 থেকে 20 বছর। ঠিক আছে, 14 থেকে 20 বছরের ভেতর করলে সেটাকে বলা হয় কিশোর অপরাধ। সেটাকে কি বলা হয়ে থাকে বাচ্চারা? কিশোর অপরাধ। ওকে, এখন দেখো পরবর্তীতে যাই, চলো। আচ্ছা, কিশোর অপরাধ কি গেল। আচ্ছা, কিশোর অপরাধের কারণগুলো আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি, অনেকগুলো দারিদ্রতা আলোচনা করেছি, পারিবারিক অশান্তি, ওই যে বললাম, সঙ্গদোষ, সৃজনশীল কাজের অভাব, বস্তির খারাপ পরিবেশ, মানসিক বা শারীরিক ত্রুটি, অভিভাবকদের শাসন, মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার, তাই না? এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, তোমাদের কি মনে হয় এখান থেকে আরো দুই একটা জিনিস আলোচনা করলে ভালো হয়? বলো, তাহলে আমি এই জিনিসগুলো নিয়ে আরেকটু আলোচনা করব। তোমাদের আমি বুঝতেছি না বাচ্চারা, তোমাদের এখনই 2-3 জনে দেখতেছি অনেক ফ্রেন্ড নিয়ে কমপ্লেন, অথচ এই বয়সে আমাদের বন্ধুদের নিয়ে কোনো কমপ্লেনই ছিল না। মারামারি করতাম, কাটাকাটি করতাম, কিন্তু কোন সময় কমপ্লেন করতাম, কমপ্লেনও করতাম। আর বেঈমান তোমাদের সাথে কি বেইমানি করেছে বলতো? ওকে, ঠিক আছে, তাই বেকারত্ব। আচ্ছা, বেকারত্বটা আমি বুঝাচ্ছি। আচ্ছা, বেকারত্ব মূলবোধের কারণটা আমি যদি তোমাদের বলি, মূলবোধ মানে হলো সঠিক শিক্ষা। মূলবোধ মানে কি? যে মানুষের সঠিক শিক্ষা। ঠিক আছে, এই যে মূলবোধটা আছে বাচ্চারা, এটা বলতে বোঝায় সঠিক শিক্ষা। সঠিক কি? সঠিক শিক্ষা। এখন সঠিক শিক্ষা কি জানো? সঠিক শিক্ষা হলো যে ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলে ধারণা করার শক্তি। যে শক্তিটা মানুষের নষ্ট হয়ে যায় যখন সে এই যে জ্ঞানগুলো আছে সেগুলো অর্জন করতে অক্ষম হয়, মানে সেগুলো জ্ঞানগুলো সে অর্জন করতে পারে নাই। ঠিক আছে, তখন কি হয়? মানুষের মূলবোধের অবক্ষয় হয়। মানুষ যখন খারাপ দিকে চলে যায় তখন কিন্তু সে আর খারাপ কাজগুলোকে খারাপ মনে করে না। এখন ধরো তোমাদের আমি বললাম, একজন মানুষকে তোমরা বল দিয়ে বা ইট দিয়ে একটা ঢেল দিবা, তোমরা কিন্তু অনেকেই এই জিনিসটা করবা না। কারণ কি? তোমাদের ম্যাক্সিমাম মনে হবে না, সে তো আমাকে কিছু করে নাই, তাকে আমি কেন করব। কিন্তু তোমাদের বয়সেরই কিছু লোক আছে যারা মনে করো মানে বাচ্চারাই আছে, যাদের মাত্র 100 টাকা দিলে সে আরেকজনকে মার্ডার করতেও দ্বিধাগ্রস্ত করবে না। তোমরা হয়তো অনলাইনে দেখো অনেক ধরনের খারাপ নিউজ গুলা দেখে থাকো। তো এই জিনিসগুলো মানুষের কেন হয়? যখন তার মনের যে বিবেকটা আছে, ভালো মন্দ বুঝার যে ক্ষমতাটা আছে, সেটা নষ্ট হয়ে যায়। এটাকে বলা হয় মূলবোধের অভাব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দারিদ্রতা বুঝলাম, পারিবারিক অশান্তি বা ওজনদারির অভাব। আচ্ছা, মানে নজরদারির অভাব। ঠিক আছে, এটা দুটো এক হয়ে গেছে, এটা হবে পারিবারিক অশান্তি ও নজরদারির অভাব। পারিবারিক অশান্তি বুঝে বললাম, বাবা মা যদি না দেখে, এবং পরিবারে যদি, এটা একটু বুঝাই, এই জিনিসটা একটু বুঝানোর আছে। মানে পরিবারে যদি মনে করো যে কি থাকে, অধিক পরিমাণে অশান্তি থাকে। ধরো অনেকের বাবা মা থাকে সারাদিন ঝগড়াই করে। ঠিক আছে, বাবা মা কি করে? সারাদিন ঝগড়া করে। তো এই যে বাবা মা গুলো আছে যারা সারাদিন ঝগড়া করে, তাদের ছেলে মেয়েরা কিন্তু তাদের সাথে সময় কাটাতে পারে না। এখন যখন সময় কাটাতে পারবে না, সে কিন্তু, তোমরা জাস্ট চিন্তা করো, একজনের মানুষের বাবা মা তাকে যে পরিমাণ সময় দিবে, যে পরিমাণ ইফোর্ট দিবে, অন্যজন কিন্তু সেটা দিবে না, তাই না? স্বাভাবিক। তো সে কি করে আরেকজনের কাছে যাবে? এখন সে ভালো না খারাপ সে তো সেটা বুঝে না। তখন কি হয়ে যাবে? সে খারাপ পথে চলে গেল, এবং সে বাবা মাকে আর তার মনের কথা বা কোনো একটা ভালো না লাগার কথা, এই কথাগুলো কিন্তু বলতে পারবে না। ওকে, সৃজনশীল কাজের অভাব। সৃজনশীল কাজের অভাব মানে কি? মানুষ অনেক সময় দেখা যায় যে কোনো কাজ করে না। সৃজনশীল কাজ মানে ধরো খেলাধুলা, আর্ট, ড্রয়িং, এই কাজগুলোর অভাব। মানুষকে ছোটবেলা থেকে শেখানো হয় মানে জাস্ট একাডেমিক পড়াগুলো, কিন্তু এর বাইরে কিন্তু আরো অনেক কাজ আছে, তাই না? এই কাজগুলো যদি না করে,
সেটার জন্য কিন্তু মানুষ বিপথে চলে যায়। কিন্তু মানুষ যদি পড়ালেখা করে, মানে কাজকর্ম করে বা নতুন নতুন মজার মজার কাজ করে, তাহলে কিন্তু সে কাজের প্রতি আগ্রহ পায়। তোমরা চিন্তা করো, সবারই কিন্তু শুধু পড়াশোনা করতে ভালো লাগবে না। সবারই কি পড়াশোনা করতে ভালো লাগে না? তোমাদের ভেতর অনেক বন্ধু দেখবা যারা খেলাধুলাতে অনেক ভালো, তো তাদের যদি সেই অপরচুনিটিটা দেওয়া হয়, সে কিন্তু সেখানে অনেক ভালো করবে, সে কিন্তু খারাপ দিকে যাবে না। এখন তার পড়াশোনা হচ্ছে না, খেলাধুলা হচ্ছে না, সে তখন কি করবো, দূর আমি কিছুই করব না, আমি তখন খারাপ দিকে চলে যাব। তো এই যে ব্যাপারগুলা, বুঝছো? তো এখানে এই জিনিসগুলা মনে রাখবা। মানসিক বা শারীরিক ত্রুটি, মানসিক বা শারীরিক ত্রুটি মানে কি? মানে সে মানসিকভাবে বিকলাঙ্গ, অর্থাৎ সে মানসিকভাবে বুঝে না যে খারাপ কি কাজ কোনটা এবং ভালো কাজ কোনটা। এই আর কি। অভিভাবকদের অতিরিক্ত শাসন বুঝাইছি, মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার, এটাও আমি তোমাদের বুঝাইলাম মাত্র। ওই যে মানুষ যে খারাপ সাইড গুলা চলে যায়, যেগুলো মানুষের মস্তিষ্ক কি করে, হার্ম করে, ক্ষতিগ্রস্ত করে, এই যে ব্যাপারগুলা। ঠিক আছে? তো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, দেখি তোমাদের কি কমেন্ট আছে। ফাইজা, ফাইরাজ, যাক আলহামদুলিল্লাহ, একজন তো বললা তোমাদের একজন ফ্রেন্ড ভালো। আমি নতুন টিচার না বাবা, আমি পুরনোই টিচার, তোমাদের অনেক ক্লাস নিয়েছি, আমি ম্যাথ ক্লাসও নিয়েছি। আচ্ছা, বুঝলাম যে তোমাদের বন্ধু নিয়ে অনেক কমপ্লেইন আছে, আবার অনেকের কোনো কমপ্লেইনও নাই। ধন্যবাদ সোহানা। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, সাধারণত আমি ক্লাস 8 এর ক্লাসগুলা নেই না, 6-7 এর ক্লাসটা বেশি নিয়ে থাকি, কারণ তোমাদের 8 এর ক্লাসগুলো এখন অন্তঃস্যার নিয়ে থাকে, ম্যাথ বিজ্ঞান। তো আমি যেহেতু ম্যাথ বিজ্ঞান পড়াই, এবং তোমাদের আইসিটি ক্লাসগুলো দেখেছো হয়তো আমি নিয়েছি, ঠিক আছে, ইনশাল্লাহ আগেও নিব। তো চলো। আচ্ছা, তো কিশোর অবরোধ প্রতিরোধের উপায়, অভিভাবকের সচেতনতা ও দায়িত্বশীলতা। আমি তোমাদের আগেই বলেছি যে একটা ছেলের বা মেয়ের বা সোজা কথা সন্তানের ভালো সবচাইতে কে চায়? তোমার বন্ধু? না। তোমার প্রতিবেশী? ওরা তো জীবনেও চাইবে না, তাই না? তোমার আত্মীয় স্বজন? না। একজন সন্তানের সবচাইতে ভালো যদি কেউ চায়, সেটা তার বাবা মা, সেটা বাবা এবং মা। মানে একজন বাবা মা কোনো সময়ই চায় না যে তার ছেলে খারাপ হোক বা মেয়েটা খারাপ পথে যাক, ঠিক আছে? তো এই যে বাবা মা আছে, তাই না, পৃথিবীর ভিতর একজন মানুষই চায় যে তার চেয়ে যদি কেউ এগিয়ে যাক, সেটা কে বলতো? সেটা হলো বাবা। এই বাবাই চায় যে আমার সন্তান আমার থেকেও এগিয়ে যাক। মানে তোমার বাবা যদি থাকে পুলিশ, সে চাইবে তোমার তার ছেলে যেন পুলিশের আরো বড় অফিসার হয়, তাই না? এরকম আর কি ব্যাপারটা। তো যখন এই বাবা মাই নিজের ছেলেদের প্রতি শাসন করবে, দেখে রাখবে যে আমার ছেলে কি করতেছে, আমার ছেলে ভালো দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে যাচ্ছে, কোনো ভুল করলে সেটা তাকে আগে বুঝাবে, তারপরে তাকে শাসন করবে, তাও যদি না মানে তাকে আরো কড়া শাসন করবে, তাই না? তাহলে কিন্তু তার ছেলে খারাপ পথে যাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। কারণ কি, মানুষের যদি 18 বছর বয়স হয়ে যায়, 18 বছর বয়স হয়ে যায়, তাই না, 18 বছর বয়স পরে বা 20 বছর বয়স পরে সে কিন্তু যথেষ্ট জ্ঞানী হয়ে যায়। তো এই যে এই বয়সটুকু যদি বাপ মা একটু সচেতন থাকে, ছেলে মেয়েদের দেখে রাখে, তাহলে কিন্তু ছেলেটা খারাপ পথে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এখন দেখে রাখার মানে কিন্তু এই না যে ছেলেকে খেলতে দিবে না, ছেলেকে কারোর সাথে মিশতে দিবে না, ছেলেকে ঘরে বন্দি করে রাখবে, ব্যাপারটা কিন্তু এমন না। ছেলেকে অবশ্যই খেলতে দিতে হবে, মিশতে দিতে হবে, এবং পাশাপাশি এটা শিক্ষা দিতে হবে যে ভালো মন্দ বোঝার ক্ষমতা, ভালো মন্দ বোঝার কি ক্ষমতা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, ঠিক আছে? এই জিনিসটা বাবা মার শিক্ষা দিতে হবে, ঠিক আছে? ভালো মন্দ বোঝার ক্ষমতা, এই জিনিসগুলো যখন শিক্ষা দিবে, তখন ছেলে কিন্তু সেভাবে চলতে পারবে পৃথিবীতে, যেখানেই থাকুক। সে যদি ভালো কোনটা খারাপ কোনটা বুঝতে পারে, সে যদি এই ক্ষমতাটা অর্জন করে, তাহলে কিন্তু তার পক্ষে মনে করো যে ভালো পথে থাকা অনেক সহজ হবে, ঠিক আছে? এই আর কি। তারপর দেখো, দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান। ওই যে বললাম, টাকার অভাবে মানুষের মনে করো যে খারাপ দিকে যায়, অভাবে মানুষের স্বভাব নষ্ট, কথায় আছে না? তো এই মানুষগুলোকে যদি আমরা কর্মসংস্থান দেই, চাকরির ব্যবস্থা করে দেই, তাহলে কিন্তু মানুষগুলো মনে করো যে খারাপ পথে যাবে না।
যখন সে কর্ম পাবে, খাবার পাবে, জীবনের সকল জিনিস পাচ্ছে, তখন কিন্তু সে কি পাবে না, খারাপ পথে যাবে না। তাই আমাদের এই দরিদ্র মানুষগুলোর জন্য কর্মসংস্থান এবং টাকার সঠিক বন্টনটা করতে হবে, ঠিক আছে। শিক্ষা ও নৈতিক প্রশিক্ষণ, শিক্ষার ব্যবস্থা করতে হবে, খেলাধুলা, সংস্কৃতিমূলক চিত্র বিনোদন, শিশু সম্বন্ধ, টেলিভিশন ও মিডিয়ার ইতিবাচক অনুষ্ঠান প্রচার। আচ্ছা, টেলিভিশন ও মিডিয়ার ইতিবাচক প্রচার নিয়ে আমি একটু কথা বলি। এগুলো মোটামুটি তোমরা জানো, শিশু সম্বন্ধ করে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক প্রশিক্ষণ, এগুলো তোমরা পারবা। এখন দেখো, এই যে টেলিভিশন ও নিয়ম মিডিয়ার ইতিবাচক অনুষ্ঠান কি, তোমরা সবাই হয়তো মিনার কার্টুন দেখেছো। মিনার কার্টুন দেখেছো না? মিনার কার্টুনে দেখবা অনেক কিছু শিক্ষামূলক দেয়, যেমন টয়লেট করে হাত ধোয়া, পায়খানার জন্য স্যানিটারি পায়খানা ব্যবহার করা, তাই না, বাবা মার কাজে সাহায্য করা, ছেলে মেয়েদের সমান অধিকার দেওয়া। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা লাভ করি। তো এই জাতীয় জিনিসগুলো আমাদের টেলিভিশনে বেশি বেশি প্রচার করতে হবে, কারণ যারা বাচ্চারা আছে তারা যতটা না বাবা মার কথা শুনে, তার চারে বেশি দেখে কার্টুন। তো এই কার্টুনগুলো যদি আমরা ভালো জিনিসগুলো উপহার দিই সমাজে বাচ্চাদের, তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালো শিক্ষা অর্জন করতে পারবে। কি পারবে? খুব ভালো শিক্ষা অর্জন করতে পারবে এবং জীবনে তারা এগিয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল তার প্রতিকার। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? বলো। হ্যাঁ, মিনা রাজু কার্টুন বা মিনার কার্টুন। যাক, আলহামদুলিল্লাহ। ফায়রাজ, জাবির, ওকে, দেখেছো এই যে অনেকের ভালো ফ্রেন্ড আছে। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বাচ্চারা? বলো। ক্লাস কি ভালো লাগতেছে নাকি বোরিং লাগতেছে? তরি, হ্যাঁ স্যার, ক্লিয়ার। তরি, কেমন আছো বাবা? নিলয়, ওকে নিলয়, তুমি কোথায় বুঝো নাই বলো। আচ্ছা নিলয়, আমাদের সময় নেই বুঝছো, আমি আরো একটা টপিক আছে তোমাদের, ওটা অনেক বড়। তো তুমি কোন জিনিসটা বুঝো নাই আমাকে একটু বলো। ক্লাস তোমাদের 8:30 পর্যন্ত। ভাই এতক্ষণ লাগবে না, কারণ জিনিসটা সোজাই আছে। ওকে, তো এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, তাই না? চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা, এখন দেখো মাদকাসক্তি কি। নেশা জাতীয় দ্রব্যের প্রতি শারীরিক ও মানসিক নির্ভরশীলতা, এটাকে বলা হয় মাদকাসক্তি। নেশা জাতীয় জিনিস কি, যেগুলো খেলে সাধারণত মানুষের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না বা নেশা হয়, মানে মানুষের মস্তিষ্ক সেটা ছাড়া। নেশা কি, আমি যদি তোমাদের বলি নেশা বলতে কি বোঝায়, একটু বলি। দেখো, নেশা বলতে বোঝায়, নেশা বলতে বোঝায় বলতে বোঝায় বোঝায় আসক্ত হওয়া। কি বোঝায় বাচ্চারা? আসক্ত হওয়া, আসক্ত হওয়া, ঠিক আছে। আসক্ত হওয়া, আসক্ত মানে কি, কোনো কিছুর প্রতি দুর্বল হয়ে পড়া, ঠিক আছে, আসক্ত হওয়া। আসক্ত হওয়া, ঠিক আছে। তো এই যে আসক্ত হওয়া, ধরো তুমি একটা ওষুধ খাও, হোমিওপ্যাথি ওষুধ হয়তো তোমরা অনেকে খেয়েছো, এটা মিষ্টি লাগে, তাই না? আমার ছোটবেলায় খুব খেতে ভালো লাগতো, অনেকগুলো একসাথে খেয়ে ফেললাম। এখন তুমি মিষ্টি খাওয়ার জন্য যদি রেগুলার খাও ওষুধগুলা, তাহলে সেটা তোমার হয়ে যাবে আসক্তি, এবং এই আসক্তি হলো নেশা। তেমনি কিছু ধরনের মেডিসিন বা ওষুধ বা কোনো এক ধরনের পদার্থ থাকে, যেগুলো মানুষ যদি খেয়ে ফেলে ভুলবশত বা নিয়মিত খেতে থাকে, সেটা মানুষ আসক্ত হয়ে যায়, যেটাকে বলা হয় নেশা, এবং এটাকে বলা হয় মাদকাসক্ত। যেমন ধরো গাঁজা, ফেনসিডিল, হিরোইন, ইয়াবা, অ্যালকোহল, এগুলা কি, এগুলো হলো মাদকাসক্তির জিনিস। এগুলা খেলে মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। স্বাভাবিকভাবে কি করতে পারে না বাচ্চারা? স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এখন যখন তার মাথা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না, তখন কিন্তু তাকে দিয়ে খুব সহজেই একটা বা যে কোনো ধরনের একটা অপরাধ করানো খুব সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে বাচ্চারা? খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমার মাথায় যখন কাজ করতেছে না, তখন তুমি কিভাবে বুঝবা
যে কোনটা তোমার ভালো দিক, কোনটা খারাপ, কোনটা মনে করো কি করলে কি হবে, এই যে জিনিসগুলো যদি তুমি নাই বুঝতে পারো তাহলে তো হবে না, তাই না? তো এই নেশা জাতীয় জিনিস যারা খায় তারা কিন্তু মনে করো স্বাভাবিকভাবে সুস্থ থাকে না, মানে শারীরিক ভাবে সুস্থ থাকে না, মানসিক ভাবেও সুস্থ থাকে না। ঠিক আছে, দেখো এই মাদকাসক্তির কারণ কি? বন্ধু বান্ধবের প্রভাব। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি, আর বলো না স্যার আপনি তো বললেন বন্ধু বানাইতে, বন্ধু বান্ধবের প্রভাব কেন আসতেছে? অবশ্যই বন্ধু বানাবা, কিন্তু ভালো বন্ধু বানাবা। এখন হবে বন্ধু বান্ধবের প্রভাব, মানে খারাপ বন্ধু বান্ধবের প্রভাব, বুঝছো? খারাপ বন্ধু বান্ধবের প্রভাব। এখন তোমার যদি এমন ফ্রেন্ড থাকে যে দেখতেছো সে সিগারেট খায়, নেশা করে, গাঁজা খায়, তাহলে তুমি ওটাকে তুমি উচিত তাকে বন্ধু বানানো? অবশ্যই না, তাকে তুমি বন্ধু বানাবাই না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবসময় সচেতন থাকবা, মনে রাখবা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক আছে, সৎসঙ্গে সর্বনাশ, সরি, সৎসঙ্গে 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 কি বাচ্চারা বলো তো? সৎসঙ্গে স্বর্গবাস, স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক আছে, অসৎসঙ্গে সর্বনাশ, মনে রাখবা এই জিনিসটা নিজের বাস্তব জীবনে মনে রাখবা। ঠিক আছে, সর্বনাশ। তাহলে দেখো পারিবারিক অশান্তি ও স্নেহের অভাব, অনেক সময় যাদের পরিবারে বেশি অশান্তি হয় তখন তারা এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য মনে করো যে এই নেশাগুলো করে। অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের বাবা মার সম্পর্ক ভালো না, তখন স্বাভাবিকভাবে মানুষ যখন মেন্টালি অস্থির থাকে তখন কিন্তু তারা সেই মেন্টালি অস্থির থেকে রিলিজ হতে চায়, তাই না? মানে মেন্টাল যে প্রেশারটা থাকে সেখান থেকে কি হয়, বাঁচতে চায়। তো এই বাঁচা থেকে রক্ষা করতে সে কি করে? অনেক সময় বন্ধুর কাছে যায়, অনেক সময় নেশার কাছে যায়। আর যে একবার নেশার কাছে গেল সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, কারণ সেখান থেকে ফেরা খুবই কঠিন। বেকারত্বের হতাশা, কৌতূহল, পরীক্ষামূলক ব্যবহার, এই জিনিসটা খুব মারাত্মক, বুঝছো? বেকারত্ব হতাশা থেকে যত না হয়, বা এই পুরো তিনটা দিক থেকে যতটা না বেশি মানুষের মাদকাসক্ত হয়, এর চেয়েও বেশি হয় কৌতূহল ও পরীক্ষামূলক। অনেকে ভাবে যে দেখি তো সিগারেট খাইতে কেমন লাগে, দেখি তো স্মোক করতে বা ড্রিঙ্ক করতে কেমন লাগে, এই কৌতূহল থেকে অনেকে খায়, মানে শখে খায়। এই শখটাই অনেক সময় আসক্তিতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তারপরে এই যে বিদেশি অপসংস্কৃতি, মানে ধরবা অন্য অন্য দেশে দেখবা সিগারেট খাওয়া বা মনে করো যে কি বলে যে ড্রিঙ্কস করা অনেকটা দেখানো হয় যে তারা মনে হয় পানি খাচ্ছে। তারা কি খাচ্ছে? পানি খাচ্ছে। মানে আমরা যেমন এরকম ভাবে পানি খাই স্বাভাবিকভাবেই, কোনো ব্যাপার না পানি খাওয়া, এই পানিটা তারা মনে করো যে ড্রিঙ্কস করে পানির মতো। তোমরা যদি আমেরিকান কোন মুভি টুভি দেখে থাকো তারা দেখবা দিদারসে ড্রিঙ্কস করতেছে, সেটা তাদের কালচার। তারা ড্রিঙ্কস করে কেন? শরীরটাকে গরম রাখার জন্য। সেই দেশে অনেক শীত, তাই তারা বেশি বেশি ড্রিঙ্কস করে এবং এই গরম রাখার অজুহাতে তারা নেশা করে, বুঝছো? শরীর গরম রাখতে চাও, মধু খাও। তোমরা প্রচন্ড শীতে 1-2-4 চামচ মধু খাবা, দেখবে শরীর কত গরম হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য হালাল জিনিস রেখেছেন, সেই হালালটা খাও, ঠিক আছে? তোমাদের শরীর মন সব ভালো থাকবে। কিন্তু মানুষ এই যে নেশা করে, বিদেশি সংস্কৃতি ফলো করে, এর ফলে মনে করো যে মানুষের কি হয়, নেশাগ্রস্ত হয়ে পড়ে। এবং মিডিয়া মাদকের প্রচ্ছন্ন প্রচার। মিডিয়া মানে কি, যে মুভিতে দেখবা মাশাআল্লাহ নায়ক গুলা নেশা করছে, সিগারেট খাচ্ছে এবং খুব স্টাইলে খাচ্ছে, তাই না? অনেক নায়ক থাকে এরকম করে হাত দেয়, বিড়ি মুখের ভিতর চলে আসে, স্মোক করে ধুমায়া ভিলেনদের মারে। এগুলা দেখে কিন্তু আমরা পর্যন্ত অ্যাট্রাকটিভ হয়ে পড়ি। আর তো তোমরা বাচ্চারা, তোমরা তো আরো বেশি অ্যাট্রাকটিভ হবা। তো এটা কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা বাচ্চারা, ঠিক আছে? তো এই পর্যন্ত আরো কোনো সমস্যা আছে বলো? থ্যাংক ইউ জাবির। হ্যাঁ, এই চ্যাপ্টারটা শেষ করে বাচ্চারা বিরতি দিব। হ্যাঁ আরহাম, ব্যাডমিন্টন তো খেলতে পারি বাবা। তোমার বাসা কোথায় বলো? ঢাকাতে নাকি? সরি, লেখা একটু বেশি ছোট করে ফেলেছি। ঠিক আছে, বড় করে দিবনি। ঠিক আছে বাচ্চারা, একটু লিখে নিও কষ্ট করে। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক আছে। চট্টগ্রাম বাসা। ঢাকাতে থাকলে ভালো হতো, একটু খেললাম তোমাদের সাথে।
গ্যালাক্সি, আচ্ছা গ্যালাক্সি আনমিউট করতেছি। সোহানা লুডো খেলো, আচ্ছা যাক ভালো। সাদিয়া ইয়াসমিন মুনতাহা, তোমার কথার সাথে আমি মোটেও একমত না বাবা। বিশ্বাস করো, স্কুল লাইফের যে বন্ধুগুলো হয় এইরকম ভালো বন্ধু ভার্সিটিতেও হয় না, বুঝছো? অবশ্যই ভালো বন্ধু বানাবা, কিন্তু দেখে বানাবা। আচ্ছা গ্যালাক্সি হ্যান্ড রাইজ করো তো। আচ্ছা হ্যান্ড রাইজ করেছো, তোমাকে আনমিউট করতেছি বাবা। হ্যাঁ বলো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, বলো। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বাংলাদেশের বিশ্ববিদ্যালয় তৃতীয় অধ্যায়ে একটু পড়াবেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই অধ্যায় কি তোমাদের পড়ানো হয় নাই? এই অধ্যায় কি তোমাদের পড়ানো হয়েছে এর আগে? না, পড়ানো হয় নাই। আচ্ছা তাহলে পড়ানো হবে, টেনশন করো না, সামনে আসবে, বুঝছো? টেনশন নাই, ওকে। তোমাদের 5 তারিখ পর্যন্ত এই ক্লাসগুলো চলবে। তোমাদের তো ম্যাথ বিজ্ঞান শেষ হয়েছে মনে হয়, তাই না? তো সামনে তোমরা এই সমাজটাই পাবা, সমাজ বাংলা এগুলা পাবা, বুঝছো? টেনশন নাই, ঠিক আছে? পরীক্ষা মনে করেন যদি সেরকম তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ ওই অধ্যায় আসবে, বুঝছো? টেনশন করো না, তোমাদের সবগুলো অধ্যায়ই পড়ানো হবে, টেনশন নাই, ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা তো মাদকাসক্তির প্রতিরোধের উপায়, ঠিক আছে? মাদকাসক্তি প্রতিরোধের উপায় কি? ধর্মীয় ও নৈতিক শিক্ষা। ধর্মীয় কি বাচ্চারা? নৈতিক শিক্ষা মানে মানুষের ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান থাকা। কারণ মানুষের এমন কোনো ধর্ম নেই যেটা তাকে খারাপ দিকে প্রভাবিত করে। মোটামুটি প্রত্যেকটা ধর্মই মনে করো যে খারাপ দিকগুলা নিষেধ করে। বেশি করে আমাদের ইসলাম ধর্ম এখান থেকে মনে করো যে খুবই স্ট্রিক্ট যে এই জিনিসগুলা পালন করার ক্ষেত্রে। তো সবাই যার যার ধর্ম পালন করবা, মাদককে না বলুন। আচ্ছা এই জিনিসগুলা পারবা তোমরা। আইন আইন কি করতে হবে? শক্ত করতে হবে। এই জিনিসগুলো আশা করি পারবা। আচ্ছা দেখো, বাংলাদেশের মাদকাসক্তির কিন্তু আইনটা অনেক জটিল, মানে এর কোনো কঠিন ব্যবস্থা আগে ছিল না, ঠিক আছে? বাংলাদেশে জাতিসংঘের 3টি মাদক নিয়ন্ত্রণ কনভেনশন স্বাক্ষর করেছে। 1990 সালে সার্ক মাদক বিরোধী ঘোষণার স্বাক্ষর। আচ্ছা মানে বাংলাদেশের মাদক নিষিদ্ধ খুবই কড়াকড়ি ভাবে পালন করা হয়, কিন্তু এর সমস্যা হলো আইন আছে কিন্তু প্রয়োগ নেই, বুঝছো? এটা একটা বড় সমস্যা। তো এই জিনিসটা আমাদের দূর করতে হবে। এছাড়াও পাবলিক স্থানে ধূমপান দণ্ডনীয় অপরাধ, প্রথমবার 300 টাকা জরিমানা এবং পরবর্তীতে দ্বিগুণ, যা বাস্তবে আদৌ পালন হয় না, কারণ মানুষ দিদারসে স্মোক করে। তো এই জিনিসগুলোর আইনগুলো আমাদের প্রয়োগ করতে হবে। কি করতে হবে বাচ্চারা? প্রয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তো এই যে আমরা সোজা কথা এখান থেকে কি শিখলাম, আমাদের এই অধ্যায় থেকে কি শেখার মূলত কি বিষয়, সেটা অন্যতম একটা শেখার বিষয় হলো কিশোর অপরাধ। এই যে কিশোর অপরাধ মাদকাসক্তি আছে আমাদের সমাজের সবচাইতে বড় চ্যালেঞ্জ। তোমরা বিশ্বাস করলে অবাক হবা, ঢাকাতে ম্যাক্সিমাম যে ছিনতাই চুরি ডাকাতি হয়ে থাকে, এই ডাকাতিগুলা তোমাদের থেকে একটু কম বয়সী মানে বেশি বয়সী ছেলেরা করে থাকে, যাদের বয়স সাধারণত 15, 16, 17, 18 এরকম, এবং তারা প্রচন্ড মাদকাসক্ত। এই লেভেলের পোলাপানরা বা বাচ্চারা বেশি নেশাগ্রস্ত বা মনে করো খারাপ কাজগুলো করে থাকে। তো এই জিনিসগুলো কি করতে হবে? তাদের বন্ধ করতে হবে, এবং এটা আমাদের সমাজের একটা অন্যতম একটা প্যানিক কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবারের, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের, সরকারের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান করতে হবে। এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব, অবশ্যই সম্ভব, যদি আমাদের সমাজের প্রশাসন, আমাদের যার যার বাবা মা আছে তারা সবাই যদি মনে করো কি করে থাকে, সচেতনতা অবলম্বন করে থাকে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলা তোমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে অনেক সিকিউ আসে। যাদের চ্যাপ্টার আছে দেখবা এরকম অধ্যায় থেকে সমাজে মনে করে কি থাকে, মানে বইয়ে, সমাজের বইয়ে বেশিরভাগ সৃজনশীল গুলো আসে। যদি এই অধ্যায় থাকে মিনিমাম 2টা একটা তো পাবাই, বুঝছো? তো এই অধ্যায়টা ভালোভাবে পড়বা। এবং শেষ কথা একটাই, মাদককে না বলো সব ড্রিঙ্কস, মানে ড্রিঙ্কসকে না বলো নেশাকে না বলো, ঠিক আছে? মাদককে এক কথায় না। তোমরা নিয়ত থাকো। একটা কথা বলি, আমি যে এত বড় হয়ে গেছি এখনো কিন্তু আমি একটা স্মোকও করি নাই, আলহামদুলিল্লাহ। এই সাইডটা দিয়ে আমি সন্তুষ্ট যে আমি আমাকে এই দিকগুলো থেকে বিরতি রাখতে পেরেছি। তো তোমরাও চাইলে তোমরাও বাবা
খারাপ দিকগুলো থেকে বেঁচে থাকো এবং জীবনকে সুস্থ থাকো। তো তোমাদের এই অধ্যায়টা মূলত এখানে শেষ। বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা। জলবায়ু বলতে কি বোঝায়? জলবায়ু বলতে বোঝায় এই যে আমাদের আবহাওয়া আছে, ওয়েদার, এটা হলো জলবায়ু, তাই না? আমাদের পারিপার্শ্বিক যে জলবায়ু আছে, এটা মানে জলবায়ু যে আছে, মানে এই যে আমাদের শীত, গ্রীষ্ম, এগুলা কি জলবায়ু, ঠিক না? তো এই জলবায়ু, এই দুর্যোগ মোকাবেলা, এইগুলো নিয়ে আমরা এই ক্লাসে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করে দেই, যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা ইনশাআল্লাহ দেরি করব না। দেখো, আমাদের সর্বপ্রথম আছে কি জলবায়ু ধারণা। আচ্ছা, জলবায়ু বলতে কি বোঝায়? দেখো, জলবায়ু বলতে কোনো স্থানে দীর্ঘ সময়, কমপক্ষে 30 বছর বা তার বেশি গড় আবহাওয়া অবস্থা বা চরিত্রকে বোঝায়। ঠিক আছে, সহজভাবে বলা যায় কোনো স্থানে বছরের পর বছর ধরে যে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বাতাসের দিকে ও গতি ইত্যাদি উপাদান গড় অবস্থাকে জলবায়ু বলে। আচ্ছা, তো দেখো আসলে জলবায়ু কি। ধরো আমাদের ঢাকাতে গত 30 বছর ধরে আমাদের এখানের শীত, কি বাচ্চারা? শীত, ঠিক আছে? 30 বছর ধরে ঢাকাতে শীত। তার মানে এই যে এই সময়টা যে একরকম আবহাওয়া, এই যে এই সময়টা শুধু শীতই রয়েছে, অর্থাৎ এটাই হলো আমাদের জলবায়ু। জলবায়ু বলতে বোঝায় একটা জায়গার অবস্থান, মানে সেই জায়গায় অনেক বছর ধরে কেমন আবহাওয়া, এটা হলো কি জলবায়ু, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ, বাংলাদেশের জলবায়ু গ্রীষ্ম মন্ডলীয় মৌসুমে জলবায়ু, অর্থাৎ এখানে গরম, আর্দ্র, গ্রীষ্ম, বর্ষাকালে প্রচুর বৃষ্টি এবং শীতকালে শীতল থাকে, তাই না? বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি? এটা হলো গ্রীষ্মমন্ডলীয় বৈশিষ্ট্য, মানে মৌসুমী জলবায়ু। ঋতু বৈচিত্র্য কি? বাংলাদেশে 6 ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, হেমন্ত, এরকম 6টা ঋতুর দেশ বাংলাদেশ। আচ্ছা, তোমরা কি সবাই চলে এসেছো? বলো। হ্যাঁ, মোটামুটি সময় চলে এসেছে। তো আচ্ছা, এখন আমি তোমাদের আনমিউট করে দিচ্ছি, তোমাদের যার যা কোশ্চেন আছে ইনশাআল্লাহ আমাকে বলবা, ঠিক আছে? বা ক্লাস 9-10 এর ক্লাস তুমি কিভাবে করতে পারো? ফেসবুকে লাইভ ক্লাস করতেছিলা? ওরে, ভেরি গুড। ওকে, হ্যাঁ, শীত 3 মাস হয় না এখন আর, বুঝছো? আসলে এই যে আবহাওয়ার চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই শীত আবহাওয়া কিন্তু এখন আর চেঞ্জটা হয় না। তো দেখো, শীত কিন্তু এখন কম থাকে। আচ্ছা, তো তোমাদের আমি একটু আরেকটা জিনিস বুঝাবো, তার আগে একটু এসি তাপমাত্রাটা কমায় দিলে ভালো হতো, আমার শীত লাগতেছে। আচ্ছা, যাই হোক, আমি পড়াতে ফিরে আসি। তার মানে জলবায়ু বলতে কি বুঝাইলা? জলবায়ু বলতে বুঝালা যে একটা জায়গার গড় তাপমাত্রা, মানে 30 থেকে 40 বছরে সেখানে কি পরিমাণ তাপমাত্রা বা ওখানকার আবহাওয়াটা কেমন, এই জিনিসটা হলো আমাদের কি জলবায়ু। তার মানে জলবায়ুর পরিবর্তন, এই যে জলবায়ুর যে পরিবর্তনটা হয়, তার মানে সেখানকার আবহাওয়ার পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয় বাচ্চারা? আবহাওয়া, ঠিক আছে? জলবায়ুর পরিবর্তন মানে আবহাওয়ার পরিবর্তন। পরিবর্তন মানে আবহাওয়ার পরিবর্তন, ঠিক আছে? এখন এই যে আবহাওয়াটা আছে বাচ্চারা, এই আবহাওয়ার পরিবর্তন কেন হয়ে থাকে? এটা হয়ে থাকে বৈশ্বিক উষ্ণায়নের ফলে। বৈশ্বিক কি? পৃথিবীর উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণায়ন যেটাকে বলা হয়ে থাকে। তো এই বৈশ্বিক উষ্ণায়নটা কি আমি যদি তোমাদের একটু বলি, দেখো বৈশ্বিক উষ্ণায়নটা বলতে কি বোঝায়। আচ্ছা, এই যে বৈশ্বিক উষ্ণায়ন, দেখো বৈশ্বিক উষ্ণায়ন বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়াকে বোঝায়। আচ্ছা, এর মানে কি? এর মানে যা যদি তোমাদের বোঝায়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। আচ্ছা শুনো বাচ্চারা, সালাম দেওয়ার জন্য আনমিউট করতে হবে না, তোমরা জাস্ট কোনো কোশ্চেন থাকলে তখন নিজেকে আনমিউট করে কোশ্চেনটা করবা, ঠিক আছে? তো দেখো, আচ্ছা বৈশ্বিক উষ্ণায়ন বলতে যেটা বলতেছিলাম, বৈশ্বিক উষ্ণায়ন বলতে বোঝায় পৃথিবীর যে গড় তাপমাত্রা আছে, ধরো আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। কয় ডিগ্রি সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাই না?
ধীরে ধীরে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। প্রথমে হলো 31 ডিগ্রি সেলসিয়াস, তারপর হলো 32 ডিগ্রি সেলসিয়াস, এরকম ভাবে বৃদ্ধি পেতে থাকতেছে। এই বৃদ্ধি পাওয়ার যে মনে করো প্রক্রিয়া, সেটা হলো বৈশ্বিক উষ্ণায়ন। সেটা কি? বৈশ্বিক উষ্ণায়ন, ঠিক আছে। এবং এই বৃদ্ধিটা কেন হয়? এটা সাধারণত হয় কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির জন্য, মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের পরিমাপ বেড়ে যাওয়ার জন্য পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এইগুলোর জন্য যতটা না পৃথিবীর ওজন মানে পৃথিবীর যে তাপমাত্রা আছে সেটা বেড়ে যায়, তার থেকেও বেশি তাপমাত্রা বাড়ে হলো তোমাদের কি বলে সেটা বাচ্চারা, সেটা হলো তোমাদের ওজোন স্তর বা ওজোন গ্যাস যেটা থাকে, ঠিক আছে, সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য। সেটা কি হয়ে যাওয়ার জন্য? সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য। এই জিনিসটা আমি নিয়ে তোমাদের সাথে একটু বিস্তর আরোপ আলোচনা করি। চলো দেখো, ঠান্ডা লাগতেছে, না আমি এসিটা বন্ধ করে দিই। হ্যাঁ, একটু ওয়েট। এসির রিমোটটা কই? একটু ওয়েট। রিফাত ভাই, এসির রিমোটটা কই? হ্যাঁ, এসির রিমোটটা কই? আচ্ছা দেখো বাচ্চারা, যে বৈশ্বিক উষ্ণায়নটা কেন হয় আমি তোমাদের একটু বুঝাই ব্যাপারটা যে হয় কেন হয়। এটা ধরো আমাদের পৃথিবী, ঠিক আছে। এটা কি বাচ্চারা? এটা হলো আমাদের পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবীর সর্বপ্রথম একটা স্তর থাকে, ঠিক আছে। এই স্তরটাকে মানে বায়ুর স্তর থাকে, এটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এটা কি বলা হয়ে থাকে? ট্রপোস্ফিয়ার। আচ্ছা দেখো, ধরো এটা হলো আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ। এটা কি? পৃথিবীর ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ তোমাদের অধ্যায়ের এটাই সবচাইতে বেশি বুঝার জিনিস, ঠিক আছে। এটা হলো আমাদের ভূপৃষ্ঠ, এবং এর পরে যে স্তরটা থাকে, এই যে খেয়াল করো একটু, এটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। কি বলা হয়ে থাকে? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার একটু ভালো করে লিখে দেই। ট্রপোস্ফিয়ার, ওকে। তো এই ট্রপোস্ফিয়ারটার মানে ভূপৃষ্ঠ থেকে বিস্তার হলো তোমাদের 15 থেকে 18 কিলোমিটারের ভিতর হয়ে থাকে, ঠিক আছে। 15 থেকে 18 কিলোমিটার হয়ে থাকে, এবং এর পরের যে থাকে সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলা হয়ে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ার। এই কথা বলো কেন বাচ্চারা? প্রশ্ন থাকলে বলো। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের থাকে আমাদের ওজোন স্তর। কি স্তর থাকে? ওজোন স্তর। এই ওজোন স্তরটা কি করে জানো? সূর্যের অতি বেগুনি রশ্মিটা শোষণ করে। কি করে? অতি বেগুনি যে রশ্মি আছে, যেটা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, সেটা কি করে? সেটা শোষণ করে।
স্তর, ঠিক আছে, ওজোন স্তর। এই ওজোন স্তরটা আমাদের খুবই উপকারী একটা স্তর। সেটা কিসের মাধ্যমে শোষণ করে, মানে সূর্যের যে আলো থাকে তার যে অতি বেগুনি রশ্মি থাকে সেটা শোষণ করে। কারণ যখন সূর্যের আলো আসে, বুঝছো, সূর্যের আলো যখন আসে, ধরো এটা সূর্য, এই সূর্যের আলোটা এখানে আসার সময় শোষিত হয়ে যায়, এই ওজোন স্তরে কি হয়ে যায়, শোষিত হয়ে যায়। কিন্তু যদি এই ওজোন স্তরটা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পর জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিকারক যে জলীয় বাষ্পগুলো থাকে, মানে কার্বন ডাই অক্সাইড, এছাড়া হচ্ছে নাইট্রোজেন, এগুলোর জন্য কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হলে এই বেগুনি রশ্মিটা সরাসরি পৃথিবীর ভেতর চলে আসে এবং পৃথিবীর ভেতরে তাপমাত্রা বাড়তে থাকে। কি থাকে, তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের আবহাওয়ার কি হয়, পরিবর্তন হয়। এবং এই যে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। কি বলা হয়ে থাকে বাচ্চারা, বৈশ্বিক উষ্ণায়ন। ঠিক আছে, এখন আমাকে বলো, এটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি, আমাকে একটু জানাও। বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ মুনতাহা, আমি গিয়েছিলাম, বুঝছো, আমার ছবিও আছে, একটু দেখো, আছে। আসলে আমি অসুস্থ ছিলাম, বুঝছো, এই জন্য ক্যামেরাতে বেশি একটা ছবি তুলি নাই। আমার সাথে যারা অ্যাড আছো তারা হয়তো দেখেছো, সোহানা মেবি দেখেছে। আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছো তারা দেখেছো, আমি, শাহিনুর স্যার, আলী স্যার, অনেকগুলো ছবি আছে একসাথে। আমাদের মিহিদাতুল স্যার। হ্যাঁ, ওজোন লেয়ার ডিস্ট্রয় হচ্ছে, বুঝছো। আচ্ছা, তো এই জিনিসটাই আমাদের রক্ষা করতে হবে, বুঝছো, জিনিসটা কি করতে হবে, রক্ষা করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো, বৈশ্বিক উষ্ণায়নে পরিবেশের দূষণের কারণ। আমাদের দৈনন্দিন জীবনে যেসব দ্রব্য ব্যবহার করি, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ফর্ম, প্লাস্টিক, অ্যারোসল, এসব থেকে নির্গত হয় এক ধরনের গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, যেটাকে বলা হয় HCFC, যা বায়ুমণ্ডল ওজোন স্তরকে ক্ষয় করে। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে, পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। কিন্তু ওজোন স্তর মানে যেটা আমি তোমাদের বুঝাইলাম আর কি, যে এই যে ওজোন স্তরটা আছে এটা কিন্তু রক্ষা করে। আসলে আমাদের পৃথিবীটা কিভাবে কাজ করে জানো, এই যে তোমাদের আমি যেটা বললাম, যে তোমরা যদি খেয়াল করে থাকো, এই যে আমাদের পৃথিবীটা আছে, তাই না, এটা আমাদের পৃথিবী, ধরো এই পৃথিবীতে কিন্তু সূর্যের আলো আসে, স্বাভাবিকভাবে যখন সূর্যের আলো আসে সেটা কিন্তু আবার প্রতিফলিত হয়ে রাত্রে ফিরে, মানে সরি ভুল বললাম একটা জিনিস, সেটা হলো আমাদের এই যে সূর্যের আলো আসে, তাই না, সূর্যের আলোর সাথে কি আসে বলতো, তাপ আসে। কি আসে, সূর্যের আলোর সাথে আসে তাপ, যেটা দিনে বেলা থাকে, মানে যতক্ষণ আলো থাকে ততক্ষণ কিন্তু এই তাপটা থাকে, তাই না, থাকে কি থাকে না, অবশ্যই থাকে। তোমরা দেখবা যতই শীত পড়ুক, যদি সূর্য ওঠে আমরা কিন্তু তাপ পেয়ে থাকি। তাপ কি করে থাকি, তাপ পেয়ে থাকি, তার মানে সূর্যের আলো যতক্ষণ থাকে তাপও থাকে। তো যখন এই সূর্যের আলোটা মনে করে চলে যায়, তাপ ধীরে ধীরে পৃথিবী থেকে বের হয়ে যায়। কি হয়ে যায়, বের হয়ে যায়। কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলো মিলে তৈরি করে আমাদের গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউসটা কি করে, এই গ্রিন হাউসটা পৃথিবীর উপরে একটা লেয়ার সৃষ্টি করে। কি তৈরি করে বাচ্চারা, লেয়ার সৃষ্টি করে, এরকম একটা সাদা লেয়ার সৃষ্টি করে, বুঝেছো। এবং এই লেয়ারটা, এই যে তাপটা আছে এটা বাহিরে বের হতে দেয় না। বাহিরে কি হতে দেয় না বাচ্চারা, বের হতে দেয় না। এর ফলে কি হয়ে থাকে, এর ফলে যে ব্যাপারটা হয়ে থাকে, আমাদের এই যে চারিপাশে তাপটা আছে এটা পৃথিবীর ভিতরেই জমা হয়ে থাকে। এবং উত্তর মেরুর যে বরফ আছে, উত্তর মেরুর যে বরফটা আছে, এই বরফ কি হয়, ধীরে ধীরে গলতে শুরু করে। এই বরফটা কি হয়ে থাকে, ধীরে ধীরে বাচ্চারা গলতে শুরু করে। ঠিক আছে, বরফ কি হয়ে থাকে, গলতে থাকে। এবং এই গলতে থাকার জন্য কি হয় বলতো, বরফ গলতে থাকার জন্য আমাদের পানির লেয়ার বেড়ে যায়, পানির লেয়ার কি হয়ে যায়, বেড়ে যায়। এবং নিম্ন অঞ্চলগুলো একটা সময় পানির নিচে তলিয়ে যায়, নিম্ন অঞ্চলগুলো কি হয়ে যায়, পানির নিচে তলিয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে একটা গ্যাস বাড়ার জন্য আমাদের কি পরিমাণ ক্ষতি বা আমরা কত ভোগান্তিতে পড়তে পারি। এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছো, আমাকে একটু জানাও। সবাই কি বুঝতে পেরেছো?
বলো, আমাকে একটু জানাও, সবাই জানাও। সোহানা, ওকে, ভেরি গুড। কই থেকে পাইলা নাহিদুজ্জামান রাজ আইডি? ওটা আমার পার্সোনাল আইডি। ওই আইডিতে কেউ রিকোয়েস্ট দিবা না। কারো যদি কোনো সমস্যা থাকে, রাজ শেখ সেই আইডিতে রিকোয়েস্ট দিতে পারো। ওটা আমার অফিসিয়াল আইডি, সেখানে তোমরা সবাই কানেক্ট হতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে যাই, দেখি পরবর্তীতে কি আছে। তো বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ গুলো আছে। তো আমরা বেসিক পার্ট দেখলাম, এখন দেখো বাংলাদেশের প্রধান দুর্যোগগুলোর মতো অন্যতম হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। আচ্ছা, বঙ্গোপসাগরে উষ্ণ জলে নিম্নচাপ তৈরি হলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। মৌসুমী বায়ু ও সমুদ্রের বায়ুচাপের তারতম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসটা কি? সাধারণত অধিক তাপমাত্রার ফলে বায়ু কিছু জায়গা থেকে মানে গরম হয়ে সেখান থেকে কি হয়ে যায়, চলে যায়। ধরো এখানে অনেকগুলো বায়ুর কণা আছে, এই কণাগুলো যখন অধিক তাপমাত্রা পেয়ে থাকে তখন এই কণাগুলো গরম হয়ে এখান থেকে চলে যায়। এখন স্বাভাবিকভাবেই যখন এই কণাগুলো চলে যায়, এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা হয়। কি হয়? ফাঁকা জায়গা হয়। এবং প্রকৃতির একটা নিয়ম, সে ফাঁকা জায়গা পছন্দ করে না। তখন চারিপাশের কণাগুলো এখানে তীব্র গতিতে চলে আসে। কি হয়? মানে দেখাই কিভাবে হয়ে থাকে। ধরো এটা হলো বায়ুর একটা স্থান, ঠিক আছে? এটা কি বায়ু স্থান? এখানে অনেকগুলো কণা রয়েছে, বায়ুর কণা রয়েছে, এরকম অনেকগুলো কণা রয়েছে। তো প্রচন্ড তাপে এখানে কণাগুলো চলে গেল। কি হয়ে গেল? কণাগুলো চলে গেল। তখন চারিপাশের যে কণাগুলো আছে সেগুলো চারিদিক থেকে মাঝখানে চলে আসবে, এবং যার জন্য প্রচন্ড বেগ এবং ঝড়ের সৃষ্টি হবে। এবং এই ঝড়টাকেই বলা হয়েছে ঘূর্ণিঝড়। এই ঝড়টাকে কি বলা হয়েছে? ঘূর্ণিঝড়, যেটার বেগ 150 থেকে 250 কিলোমিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বললাম আমরা। বন্যাটা কিভাবে হয়? মৌসুমী বন্যা অতিবৃষ্টির কারণে বা নদীর উপচে পড়লে বন্যা হয়। অর্থাৎ যখন এই তাপমাত্রা না, সরি, মানে বন্যা সাধারণত কখন হয়? যখন চারিপাশের পানি বেড়ে যায়, তখন কি হয়ে যায়? বন্যা হয়ে থাকে। কি হয়ে থাকে? বন্যা হয়ে থাকে। এবং এই বন্যার ফলে কিন্তু আমাদের যেমন চারিপাশের পানি তলিয়ে যায়, এর কিন্তু অনেক বিপদও হয়ে থাকে, তাই না? আমাদের খাবার পানির অভাব হয়। তারপরে আর কি হয়ে থাকে? তাপমাত্রা কমিয়ে দেই। আর কি হয়ে থাকে বাচ্চারা? আমাদের খাবার পানির অভাব হয়, ঘর বাড়ি তলিয়ে যায়, পশু পাখিগুলো পানির নিচে চলে যায়। এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। কি হতে হয়? অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, ঠিক আছে? অতিবৃষ্টি, বরফ গলা পানি, নদীর তলদেশ ভরাট হওয়া। আচ্ছা দেখো, এই জিনিসগুলো একটু দেখো। অতিবৃষ্টি তো ন্যাচারাল কারণ, কিন্তু এই যে বরফ গলে যায়, এটা কিন্তু আমাদের দোষেই হয়ে থাকে। কারণ কি? মানুষের এই যে অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন করা, কলকারখানার বর্জ্য পদার্থ বা বজ্র যে আছে বায়ুর মাধ্যমে বের করে দেওয়ার জন্য আমাদের এই সমস্যাটা হয়। এছাড়াও নদীর যে তলদেশটা আছে, এই তলদেশটা কিন্তু ভরাট হয় আমাদের এই পাটের জন্য, ঠিক আছে? তারপরে দেখো, ঘর বাড়ি রাস্তাঘাট তলিয়ে যায়, এই যে সমস্যাগুলো হয়, কৃষিকাজ নষ্ট হয়, পানিবাহিত রোগ বৃদ্ধি পায়, ঠিক আছে? সাধারণত ভাবে এই সময় ডায়রিয়া, আমাশয়, তারপরে পাতলা পায়খানা, এগুলো বেশি হয়ে থাকে। ওকে, আচ্ছা আচ্ছা, চলো পরে যাই আমরা। খরা। আচ্ছা, খরা কেন হয়ে থাকে? খরা ব্যাপারে আমাকে কে বলতে পারবা? বলো তো দেখি, খরা সম্পর্কে কে বলতে পারবা? বলো। এটা তো বুঝাইলাম নিলয়, কিছুক্ষণ আগেই বুঝাইলাম। এটা কি বুঝো নাই এখনো? এটা প্রথমেই বুঝাইলাম আমি। গ্রিন হাউস গ্যাস কিভাবে কাজ করে। খরা কি কে বলতে পারবা? বলো। হ্যাঁ, বৃষ্টি না হওয়ার কারণে হয়, একদম ঠিক। খরা সাধারণ কিসের জন্য হয়? খরা সাধারণত
বৃষ্টি না হওয়ার কারণে হয়। যখন প্রচুর পরিমাণে মনে করো বৃষ্টি হয় না, তখন সাধারণত খরা হয়ে থাকে। তো এই খরা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা। কেন মারাত্মক বাচ্চারা? কারণ এই খরার জন্য আমরা কি করতে পারি না, আমাদের ফসল উৎপাদন হয় না, এবং ফসল উৎপাদন না হলে স্বাভাবিকভাবেই আমরা কি করতে পারবো না, খাবার খেতেও পারবো না। তো এই খরা থেকে কিভাবে রক্ষা করা যায়? খরা থেকে সবচাইতে ভালো উপায় হলো আমাদের দেশে বেশি বেশি খাল খনন করতে হবে। কি খনন করতে হবে? খাল খনন করতে হবে। খাল খনন করতে হবে, ঠিক আছে? খাল খনন করতে হবে, কারণ কি, শুষ্ক মৌসুমীতে এই খালেই পানি জমা থাকবে, যেন শুষ্ক পানি জমা থাকবে। আমরা যদি আমাদের দেশে বেশি বেশি খাল খনন করতে পারি, তাহলে আমাদের দেশে খরার সমস্যাটা হ্রাস হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ভূমিকম্প। ভূমিকম্প নিয়ে আমি একটু আলাপ আলোচনা করতে চাই। এই জিনিসটা আমি তোমাদের একটু বিস্তারিত বুঝাতে চাই, ঠিক আছে? বলো, তোমাদেরকে আমি এটা বিস্তারিত বুঝাবো নাকি শুধু হালকা ভাবে বুঝাবো যে ভূমিকম্প কেন হয়ে থাকে? বলো। আচ্ছা, কে বলতে পারবো? আমি একটু ধরি তোমাদের, দেখি কখন তো বুঝাচ্ছি কেউ কোনো কথা বলতেছো না। আচ্ছা, আমি একটা জিনিস ধরবো, দেখি কে বলতে চাও, একটু হ্যান্ড রাইজ করো। কে বলতে চাও, একটু হ্যান্ড রাইজ করো। কে আছো সাহসী ব্যক্তি, বলো, যে আমার কোশ্চেনে আনসার দিবা। গ্যালাক্সি, MSIM, তারিফ। ওকে, তারিফ বলবো আমারে। বলো তারিফ, বলো। তারিন, তারিফ আছো? তারিফ, তারিফ, কথা বলো না কেন বাবা? না, আমি তো তোমার কথা শুনতে পারতেছি না। তারিফ, ওকে তারিফ, তাহলে মিউট করো তোমাকে। আচ্ছা, MSIM, সায়েম, শুনতে পারতেছো আমার কথা? সায়েম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গ্যালাক্সি, তোমার ফোনটা মিউট করো। গ্যালাক্সি, তোমার ফোনটা মিউট করো। আচ্ছা, সায়েম, হ্যাঁ সায়েম, শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো আমাকে তুমি বলো, ভূমিকম্প কেন হয়ে থাকে? স্যার, ভূমিকম্প মূলত হয়ে থাকে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে। হ্যাঁ, একদম ঠিক। ভূমিকম্প সাধারণত টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে হয়ে থাকে। ভেরি গুড, ওকে, বসো, মানে মিউট হও, সরি। আচ্ছা, এখন আমাকে গ্যালাক্সি বলো, আছো গ্যালাক্সি? গ্যালাক্সি A05, হ্যালো, শুনতে পারতেছো? গ্যালাক্সি, আচ্ছা, সোহানা, সোহানা আছো? সোহানা আছো? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, আচ্ছা সোহানা, আমাকে বলো, এই যে টেকটনিক প্লেটটা নড়ে, এটা কেন নড়ে? কেন নড়াচড়া করে? এক জায়গায় স্থির কেন থাকে না? ভাইয়া, আচ্ছা, জানো না, ঠিক আছে, অফ যাও, মানে মিউট হও। আচ্ছা, জাবির, জাবির আছো? জাবির, জাবির বলো তো, এই মুভমেন্ট গুলো কেন হয়? স্যার, টেকটনিক প্লেট সবসময় এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করে, তাই। আচ্ছা, এই যে যায় যে, তাই না, এটা কেন যায়, মানে এক জায়গায় স্থির কেন থাকে না?
জানো? না জানলে সমস্যা নাই, জাস্ট বোঝো না স্যার জানি না, সিম্পল। ওকে, ভেরি গুড। আচ্ছা, আর কেউ আছো কোন সাহসী? আচ্ছা, রুবাইয়া, রুবাইয়া আছো? রুবাইয়া, রুবাইয়া বাবা আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, নিজের থেকে একটু দাঁড়াও না কেন, কথা বলো না কেন, বলো। হ্যালো। হ্যাঁ রুবাইয়া, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আগে রুবাইয়ারে ধরি, তারপরে অন্যজনকে আসতেছি। তুমি বলতে পারবে আপু কেন এই জিনিসটা মানে ঘূর্ণয়মান অবস্থায় থাকে বা ঘুরে, এই টেকটনিক প্লেট গুলা? হ্যালো, কে কথা বলে? গ্যালাক্সি, তুমি একটু মিউট হও তো। হ্যাঁ, তুমি একটু মিউট হও। আমি বলবো? না না, তোমাকে পরে ধরবো, তুমি একটু মিউট হও। আচ্ছা, সবাই মিউট হও, যাকে ধরছি সে বলবা, ঠিক আছে? তোমাকে ডাকলাম তখন আসলা না। আচ্ছা, গ্যালাক্সি মিউট হও না কেন বাবা তুমি? ওকে, রুবাইয়া এখন বলো, বলতে পারবা? স্যার হচ্ছে পৃথিবীর কেন্দ্রের মাটির নিচে দুটি টেকটনিক প্লেট থাকে। এই প্লেট গুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় তখন এগুলোর সংঘর্ষ মানে ফলে ভূমিকম্পটা সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, নিলয় লিখেছো বার্ষিক গতি আহ্নিক গতি, না এটা না বাবা। দেখো, টেকটনিক প্লেট গুলা কেন নাড়াচড়া করে এই জিনিসটা আমি একটু তোমাদের বুঝাই, চলো। যদিও তোমাদের এটা টপিকে নেই, সমাজে বিজ্ঞানের টপিক, তো বুঝাই। আমি পারি। আচ্ছা, কেন বলে বলো তো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শিওর। স্যার, এটা হয় মূলত আমাদের পৃথিবীর কোরের যে একটা অতিরিক্ত তাপমাত্রা থাকে, এই তাপমাত্রায় পৃথিবীর নিচে থাকা যে পাথরগুলো থাকে সেগুলো গলিত হয়ে যায়, এবং এটা অনেকটা গলিত পাথরের সাগরের মতো কাজ করে, যেখানে প্লেট গুলো ভাসমান অবস্থায় থাকে। গলিত পাথরের সাগরের উপরেই প্লেট গুলো নড়াচড়া করে। কিছুটা মানে পুরাই হয়েছে। চলো আমি একটু জিনিসটা বুঝাই তোমাদের, ঠিক আছে? দেখো, এটা হলো আমাদের পৃথিবী, এটা কিন্তু ওজোন স্তর না, ঠিক আছে? দেখো, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, যে তোমরা ক্লাস 7 মেবি পড়েছো, তাই না? দেখো, আমাদের পৃথিবীর সর্ব বাইরে যে স্তর থাকে সেটাকে বলা হয় ভূস্তর। কি স্তর? ভূস্তর বলা হয়ে থাকে, তাই না? ভূস্তর, ভূস্তর মানে পৃথিবীর উপরে যে মাটির স্তরটা থাকে সেটা। তো এই ভূস্তরের নিচেই থাকে কেন্দ্রমণ্ডল। কি থাকে? কেন্দ্রমণ্ডল। ও সরি, কেন্দ্রমণ্ডল না, গুরুমণ্ডল থাকে। কেন্দ্রমণ্ডল থাকে একদম শেষে, গুরুমণ্ডল থাকে। গুরুমণ্ডল থাকে এবং সর্বশেষ স্তরে থাকে আমাদের কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। তো ব্যাপারটা হলো কি বাচ্চারা, দেখো, আমাদের এই যে ভূস্তরটা থাকে মানে মাটি, এটা সাধারণত এই গুরুমণ্ডলের উপরে থাকে, এবং এই গুরুমণ্ডলটা কল্পনা করা হয় যে এই গুরুমণ্ডলটা তোমার নিচে আমাদের এখানে অনেকটা ভাসমান, তোমার যে আছে কি বলে, ভাসমান থাকে। কি থাকে? ভাসমান থাকে। কারণ কি? কারণ হলো এই যে কেন্দ্রমণ্ডল আছে এখানে প্রচন্ড তাপ থাকে। কি থাকে? প্রচন্ড তাপ থাকে, এবং এর ভেতরে এতটাই তাপ থাকে যেটা মাঝে মধ্যে বের হয়ে আসে। ঠিক আছে? কি হয়ে আসে? বের হয়ে আসে, যার জন্য কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। এবং আরেকটা কারণ আছে, আরেকটা হলো এই যে এই প্লেটটা থাকে, ঠিক আছে, এই প্লেটটা কিন্তু ভাসমান আছে। তোমাদের এই যে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের প্লেটটা আছে, এই প্লেটটা কিন্তু ভাসমান। এর নিচে চিন্তা করা হয় যে অগ্নি মানে তোমার কি আছে, গলন্ত বা লাভা আছে, ঠিক আছে, মানে অনেক গরম ভেতরে, যার জন্য এটা ভাসমান, অনেকটা অগ্নি মানে সমুদ্রের উপর ভাসমান এই প্লেট গুলো। তো এই প্লেট গুলো আমি তোমাদের একটু হাত দিয়ে বোঝাই। এই প্লেট গুলো সাধারণত বৈশিষ্ট্য হয় যখন এই যে তোমার ভেতরে যে অগ্নি বা লাভাটা থাকে, এই লাভাগুলো
প্লেটটা মনে করো কি থাকে, এটা ভাসতেছে, তো ভাসতে যখন এদিকে যায় তখন স্বাভাবিকভাবে প্লেটও এদিকে যাবে, তার মানে কি প্লেটগুলো একটা আরেকটার ভিতরে যায়, ঠিক আছে। এবং একটা আরেকটার ভিতরে যাওয়ার সময় এখানে একটা ঘর্ষণের সৃষ্টি হয় প্লেটগুলো, এবং এই ঘর্ষণের ফলে অনেক শক্তির তৈরি হয়, এবং এই শক্তির ফলে মাঝে মধ্যে এটা এতটা ঘর্ষিত হয় যে জমতে জমতে তোমার এরকম বিস্ফোরিত হয়ে যায়, যার জন্য আমাদের ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্প সাধারণত দুটা কারণে হয়ে থাকে। একটা হলো তোমার এই যে কেন্দ্রমণ্ডল আছে যেখানে প্রচন্ড তাপ থাকে, এটা যখন বের হয়ে আসে তখন ভূমিকম্প হয়, এবং টেকটনিক প্লেটটা সাধারণত একটা আরেকটার ভেতর সাথে সংঘর্ষ হলেও ভূমিকম্প হয়ে থাকে। বুঝতে পেরেছো সবাই এই ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন আছে? বলো। আচ্ছা, সোজা কথাই হলো আমাদের যে পৃথিবী আছে এর ভেতরে তিনটা স্তর বিজ্ঞানীরা কল্পনা করেন। একটা হলো ভূস্তর, একটা হলো গুরুমণ্ডল, একটা হলো কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। ভূস্তর কি? পৃথিবীর সর্ববহিষ্ঠ স্তর, মানে মাটির যে স্তর, এটা বলা হয় ভূস্তর, এবং তারপরে থাকে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলটাই মূলত প্লেট, ঠিক আছে, এবং এই প্লেটটা ভাসমান আছে, চিন্তা করা হয় নিচে প্রচন্ড তাপের উপরে বা অগ্নি উপরে চিন্তা করা যায়, তো নিচে এটা ভাসমান অবস্থায় থাকে, ঠিক আছে। তো এই ভাসমান অবস্থায় থাকার জন্য একটা প্লেট আরেকটা প্লেটের সাথে মাঝে মাঝে সংঘর্ষ হয়, বাড়ি খায়। এই বাড়ি খাওয়ার জন্য সাধারণত ভূমিকম্প হয়ে থাকে। এবং আরেকটা জিনিসও হতে পারে, সেটা হলো তোমাদের এই যে কেন্দ্রমণ্ডল আছে সেখানে প্রচন্ড তাপ থাকে। কারণ কি, পৃথিবী সৃষ্টি হওয়ার সময় কল্পনা করা হয় যে পৃথিবীতে উত্তপ্ত ছিল, কি ছিল? উত্তপ্ত, প্রচন্ড তাপ ছিল। তো যে অণুগুলো বাইরে ছিল সেই অণুগুলো শীতল হয়ে গেছে, কিন্তু ভেতরে অণুগুলো শীতল হতে পারে নাই, সেজন্য সেটা এখনো প্রচন্ড তাপ আছে পৃথিবীর মধ্যখানে, মানে কেন্দ্রমণ্ডলে। এই জন্য দেখবা আজ পর্যন্ত কিন্তু কোনো যন্ত্র আবিষ্কার করা হয় নাই যেটা পৃথিবীর এক প্রান্ত থেকে যে আর এক প্রান্তে চলে যাবে, কারণ এত পরিমাণে তাপ আছে মাঝখানে, যে কোনো যন্ত্র যদি এই তাপমণ্ডল মানে কেন্দ্রমণ্ডলের কাছেও আসে সেটা গলে যায়, এটা কি হয়ে যায়? গলে যায়, এবং তারপরে যেতে পারে না। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, তো চলো আমরা দেখলাম কেন তোমাদের ভূমিকম্প হয়ে থাকে, এই ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন এই সুনামিও তোমার এই ভূমিকম্পের জন্যই হয়ে থাকে, ঠিক আছে। এই সুনামি কিসের জন্য হয়ে থাকে? তোমাদের ভূমিকম্পের জন্য হয়ে থাকে। সমুদ্রতলের ভূমিকম্প, অগ্নিপথ বা ভূমিধস। আচ্ছা, সুনামি, এই জন্য সুনামি কেন হয়ে থাকে? ভূমিকম্প হয়ে থাকে, ঠিক আছে। তো এটা আমি আর বুঝাইলাম না তোমাদের। অগ্নিকাণ্ড বা দাবানল, এটাও তোমরা জানো। অগ্নিকাণ্ড বা দাবানল কেন হয়ে থাকে? সাধারণত জঙ্গল শুষ্ক মৌসুমেতে অনেক বেশি শুষ্ক থাকে, মানে যখন বৃষ্টি হয় না চারিপাশে গাছপালা একদম শুষ্ক থাকে, তো সেখানে যদি একটু আগুন লাগে চারিপাশে ছড়িয়ে যায়, মানে এগুলা তোমরা পারবা, এগুলো আমি আর পড়াইলাম না। তো দেখো তোমাদের কাজ কি থাকবে? তোমাদের কাজ থাকবে হলো যে এই যে দুর্যোগ মোকাবেলা করণের উদ্যোগ, ঠিক আছে, এই ব্যাপারে তোমরা আমাকে একটু বিস্তারিত লিখে দিবা, ঠিক আছে। কি লিখে দিবা? দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগ বা আমাদের উদ্যোগ, এই ব্যাপারটা তোমরা আমাকে একটু বিস্তারিত লিখে দিবা। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, মানে একদম বিস্তারিত লিখবা, ঠিক আছে। বিস্তারিত লিখে দিবা, মানে কিভাবে করলে আমাদের এই দুর্যোগ ব্যবস্থাটা আমরা রোধ করতে পারবো, এই জিনিসটা তোমরা একটু আমাকে বিস্তারিত লিখে দিবা, ঠিক আছে। তো এগুলা আমি আর পড়াইলাম না, এগুলা মোটামুটি তোমাদের ইজি আছে। তো বলো, আমি কি আর এগুলা নিয়ে আলাপ আলোচনা করবো? ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো তোমাদের ক্লাস। ইনশাআল্লাহ সামনে আবারও কোন ক্লাসে দেখা হবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এবং একটু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।